ওকে, সো আজকে আমরা ইকুইলিব্রিয়াম স্টার্ট করব। ইকুইলিব্রিয়াম এটা কনসেপচুয়াল আর ম্যাথমেটিক্যাল মিক্স চ্যাপ্টার আছে, but it is one of the easiest chapter in the entire physical chemistry according to me, রাইট? চলো এবার ইকুইলিব্রিয়াম তিনটে পার্টে ভাগ হয়, একটা হয় ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা হয় আয়নিক ইকুইলিব্রিয়াম, রাইট? তো তোমাদের যে টেক্সট বুক আছে ওখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যেই ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম স্টার্টিং এ একটু বোঝানো হয়েছে, তারপর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বোঝানো হয়েছে, and তারপর একটা সেপারেট চ্যাপ্টার আছে আয়নিক ইকুইলিব্রিয়াম, যেটা ইকুইলিব্রিয়ামের সেকেন্ড পার্ট। আইএসসি স্টুডেন্টদের বই ওটা একটা সেকেন্ড চ্যাপ্টার আছে। তো বেসিক্যালি এই চ্যাপ্টারে যে মেইন ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট সেটা তুমি কোথায় শিখবে, সেটা তুমি শিখবে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। এবার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে রুলস এন্ড লজ এন্ড অ্যাপ্লিকেশন তুমি শিখবে, তার অ্যাপ্লিকেশনই শুধু হচ্ছে তোমার আয়নিক ইকুইলিব্রিয়াম। মানে যা তুমি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে শিখবে তার অ্যাপ্লিকেশন হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়ামে, রাইট? তো ফার্স্ট ইকুইলিব্রিয়াম বোঝার আগে আমরা অলরেডি আমাদেরকে বুঝতে হবে দুটো কনসেপ্ট, ঠিক আছে? দুটো আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তো বেসিক কনসেপ্ট যেটা ইকুইলিব্রিয়াম বোঝার জন্য লাগবে, রাইট? একটা হচ্ছে কনসেপ্ট অফ ইলেকট্রোলাইটস। এবার ইলেকট্রোলাইটস কাদের বলে? যারা আয়োনাইজ হয়। তো কনসেপ্ট অফ আয়োনাইজেশন, রাইট? কনসেপ্ট অফ আয়োনাইজেশন বা ডিসোসিয়েশন, কনসেপ্ট অফ আয়োনাইজেশন অ্যান্ড ডিসোসিয়েশন, ঠিক আছে? এবার আয়োনাইজেশন কাকে বলে? মানে যখনই ধরো আমি HCl কে ওয়াটারের মধ্যে ডিসলভ করব, HCl কি হবে? H প্লাস প্লাস Cl মাইনাস এর মধ্যে ভেঙে যাবে। যদি আমি তোমাকে 100 গ্রামস HCl দিই, তুমি দেখবে আফটার আ ফিউ সেকেন্ডস পুরো 100 গ্রাম HCl ডিসলভ হয়ে গেছে H প্লাস আর Cl মাইনাসে। তো ধরে নাও আমি তোমাকে t ইজ ইকুয়ালস টু 0, মানে টাইমের স্টার্টিং এ যখন আমরা এই ডিসলভের প্রসেসটা করছি, তোমাকে যদি আমি 100 গ্রাম HCl দিয়ে থাকি, তো এখানে 0 গ্রাম ফর্ম হবে। কিন্তু যদি আমি তোমাকে বলি যে অ্যাট আফটার আ সার্টেন টাইম, ধরো 10 সেকেন্ডস এর পর, 10 সেকেন্ডস এর পর তুমি দেখবে যে যেটা তোমাকে আমি দিয়েছিলাম 100 গ্রাম, এটা পুরোপুরি ভেঙে গেছে, আর এর থেকে 100 গ্রাম H প্লাস আর 100 গ্রাম Cl মাইনাস তোমার তৈরি হচ্ছে। তো আমরা কি বলবো? HCl কি হয়? 100% আয়োনাইজ হয়। HCl কি হয়? 100% আয়োনাইজ হয়। ইট গেটস 100% আয়োনাইজ, মানে যাও তোমাকে অ্যামাউন্ট দেওয়া হবে সেটা পুরো রিঅ্যাক্টেন্ট সাইডে কি হবে? শেষ হয়ে যাবে। যারাও যারাও 100% আয়োনাইজ হয় তাদেরকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইটস, তাদেরকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইটস, রাইট? এবার স্ট্রং ইলেকট্রোলাইটস এর মধ্যে তিনটে ভাগ থাকে: স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, আর সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। একটা এক্সাম্পল দেখো, স্ট্রং অ্যাসিড কি হবে? HCl, H2SO4, যা যা তুমি মেজর অ্যাসিড ছোট থেকে পড়েছো সব স্ট্রং অ্যাসিড। HNO3, ঠিক আছে? এরা সবাই স্ট্রং অ্যাসিড। স্ট্রং বেস কি হবে? যারা যারা মেটালের তুমি যাও অ্যালকালি পড়েছো, NaOH, KOH, CaOH, প্রচুর আছে, প্রচুর এক্সাম্পল, CaOH হোল টুয়াইস। আর এখানে এদেরও প্রচুর এক্সাম্পল হবে, HNO3 হবে, H3PO4 হবে, এরা স্ট্রং অ্যাসিড। সল্ট অফ SASB মানে সল্ট অফ স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস, মানে যে সল্টটা এখানের অ্যাসিড আর এখানের বেস থেকে তৈরি করা হবে। যেরকম দেখো NaOH আর HCl ইউজ করলে NaCl তৈরি হবে। তো NaCl কি হচ্ছে? সল্ট অফ স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস। যদি আমি KOH আর H2SO4 ইউজ করি তাহলে কি সল্ট তৈরি হবে? K2SO4। এটা কি হবে? সল্ট অফ স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস, রাইট? তো এরকম প্রচুর এক্সাম্পল হবে। যদি তুমি এখান থেকে কম্বাইন করে নিউট্রালাইজেশন করো তাহলে যেটা তৈরি হবে ওটা সল্ট অফ স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস। এবার আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি তোমাকে HCl এর জায়গায় অ্যাসিটিক অ্যাসিড দিতাম, CH3COH, CH3COH, তো কি হবে? এটা CH3CO মাইনাস অ্যাসিটেটে ব্রেক হবে আর H প্লাস রিলিজ হবে। এখানে কি হয়? T ইজ ইকুয়ালস টু 0 তে আমি যদি তোমাকে 100 গ্রামস দিই তাহলে স্টার্টিং এ তো 0 গ্রাম হবে, কিন্তু T ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ডের পর আমি দেখছি যে এখানে কি হচ্ছে, যে শুধু
80 গ্রামস পড়ে আছে, মানে এখান থেকে শুধু 20 গ্রাম প্রোডাক্ট হতে পেরেছে, এখান থেকে শুধু 20 গ্রাম প্রোডাক্ট হতে পেরেছে, রাইট? তো তাহলে আমরা কি বলবো যে CH3COH যে আছে, CH3COH যে আছে এটা কি আছে, 100% আয়োনাইজ হয় না, ডাজ নট আয়োনাইজ 100%, ডাজ নট আয়োনাইজ 100%, মানে এর আয়োনাইজেশনের যে ভ্যালু আছে 100 থেকে কম আছে, 100% নয়। এবার আমি যদি তোমাকে 100 গ্রাম দিই, 10 সেকেন্ডের পর কিছুটা 80 গ্রামস অ্যাসিটিক অ্যাসিড অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, মাত্র 20 গ্রামস ভেঙেছে। তো যারা 100% আয়োনাইজ হয় না তাদেরকে আমরা বলে থাকি উইক ইলেকট্রোলাইটস, তাদেরকে আমরা বলে থাকি উইক ইলেকট্রোলাইটস। এবার উইক ইলেকট্রোলাইটস কি হয়? উইক ইলেকট্রোলাইটস হয় উইক অ্যাসিড। উইক অ্যাসিড কি হয়? অল অর্গানিক অ্যাসিডস উইক হয়, all organic acids, so ethanoic acid, propanoic acid, butanoic acid, benzoic acid সবাই weak হয়, তারা কোনোদিনও 100% dissociate হবে না। বেসের মধ্যে কি হবে? বেসের মধ্যে একটা স্পেশাল এক্সাম্পল আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সব মেটালের হাইড্রোক্সাইড স্ট্রং হয় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হয়? উইক হয়। আচ্ছা, সল্ট অফ, যদি সল্টের মধ্যে any one component is weak, any one component is weak, তাহলে সেটাও কি হবে? weak electrolyte হবে। যেরকম ধরে নাও আমি যদি তোমাকে দিই NH4Cl, এটা এই বেস থেকে তৈরি হয়েছে কিন্তু অ্যাসিড আমি কি নিয়েছি? HCl, তাও দেখো এই পার্টটা উইক থেকে আছে, এই পার্টটা উইক কম্পোনেন্ট আছে, এটা উইক বেস থেকে আছে, রাইট? তো যদি কোনো একটা পার্ট উইক হয়, আইদার বেসের পার্ট যেটা আসছে ওটা উইক আসছে বা অ্যাসিড থেকে যেটা আসছে সেটা উইক আসছে, তাহলে সেটা কি হবে তোমার? সব সময় এটা কি হবে? যে এই যে অ্যাসিড আছে, এই যে সল্ট আছে, এটা তোমাকে উইক ইলেকট্রোলাইটের মধ্যে নিতে হবে। ফর এক্সাম্পল এটা দেখো, CH3COONA, তো আমরা জানি অ্যাসিড থেকে এই পার্টটা আসছে, অ্যাসিটেট, আর সোডিয়াম এসছে নিশ্চয়ই NaOH থেকে, তো এই পার্টটা স্ট্রং হয়ে যাচ্ছে আর একটা উইক হচ্ছে, তো একটা উইক হলে এটা এর মধ্যেই পড়বে। স্যার দুটো কি উইক হতে পারে? হ্যাঁ হতে পারে, CH3COONH4 দুটোই উইক হতে পারে, একটা উইক বেস একটা উইক অ্যাসিড। তো আইদার কোনো একটা কম্পোনেন্ট উইক হবে বা দুটো, বোথ কম্পোনেন্টই উইক হতে পারে, বা বোথ কম্পোনেন্ট উইক হতে পারে। যদি বোথ কম্পোনেন্ট উইক হয় তাহলে সেটাও কি হবে? উইক ইলেকট্রোলাইট। এবার দেখো এই মানে 100% ডিসোসিয়েট হচ্ছে না, আর যারা উইক ইলেকট্রোলাইট হয় তাদের মধ্যে একটা স্পেশাল ফেনোমেনা দেখা যায় যে, আচ্ছা কেন, আমি জিজ্ঞেস করি ওয়াই, কেন এটা 80 গ্রামসই থেকে যাচ্ছে? তো এখানে একটা ফেনোমেনা হয়, রিয়াকশনটা স্টার্টিং এ তুমি দেখবে যে রিয়াক্টেন্টের অ্যামাউন্ট কমছে, দেখো এটা রিয়াক্টেন্ট, তো স্টার্টিং এ যখন রিয়াকশন স্টার্ট হবে, স্টার্টিং এ তুমি দেখবে যে রিয়াক্টেন্টের অ্যামাউন্ট কমছে, আর এখানে মানে রিয়াক্টেন্টের অ্যামাউন্ট, কিন্তু আফটার আ সার্টেন টাইম দেখো যে 80 গ্রাম হয়ে যাবে, বাট আফটার আ সার্টেন টাইমের পর গিয়ে কি হবে? রিয়াক্টেন্ট কনস্ট্যান্ট হয়ে গেছে, আর রিয়াক্টেন্ট কমছে না, রিয়াক্টেন্ট কি হয়ে গেছে? কনস্ট্যান্ট হয়ে গেছে। এমন রিয়াকশনে দেখা গেছে যে এরা রিভার্সিবল হয়ে যায়, যারাও উইক ইলেকট্রোলাইট হয়, যারা 100% আয়োনাইজ হয় না, তাদের মধ্যে রিভার্সিবিলিটি থাকে, রিভার্সিবিলিটি। আর এই রিভার্সিবিলিটি কখন আসে? আর যখন কনস্ট্যান্ট হয়ে যায় তখন, মানে স্টার্টিং এ অ্যাসিটিক অ্যাসিড তুমি 100 গ্রাম দিলে তো 90 হলো, 85 হলো, কিন্তু যে 80 হবে তারপর এটা আর কমবে না, এটা আর ভাঙবে না। ইন রিটার্ন কি হবে? ওখান থেকে যে আয়ন্স তৈরি হয়েছে তারা মার্জ হয়ে আবার অ্যাসিড হওয়া স্টার্ট করবে। তো আপাতত তোমাকে কি কনসেপ্ট মনে রাখতে হবে? মেইন কনসেপ্ট যেটা হচ্ছে যে যারা উইক হয়, যারা উইক ইলেকট্রোলাইট হয়, তারা কোন রিয়াকশন ফলো করে? রিভার্সিবল রিয়াকশন। কি বললাম? যারা উইক ইলেকট্রোলাইট হয় তারা কোন রিয়াকশন ফলো করে? রিভার্সিবল রিয়াকশন। এটা হচ্ছে এই পুরো জিনিসটা থেকে এটা হচ্ছে মেইন কনসেপ্ট, এটা হচ্ছে মেইন কনসেপ্ট, রাইট? আচ্ছা, যারা স্ট্রং ইলেকট্রোলাইট হয় এদের মতন, এইদিকে যেটা লিখেছি, যারা স্ট্রং ইলেকট্রোলাইট হয় তারা কি রিয়াকশন ফলো করে? তারা ইররিভার্সিবল হয়, বিকজ যা দিচ্ছি ওটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, তো এটা কি হচ্ছে? ইররিভার্সিবল হয়। তো স্ট্রং ইলেকট্রোলাইট সবসময় কি হয়? ইররিভার্সিবল হয়। উইক ইলেকট্রোলাইট কি হয়? সবসময় রিভার্সিবল হয়। এটা ছিল আমাদের বেসিক কনসেপ্ট নাম্বার 1, এটা আমাদেরকে আগে শিখতে হবে।
রাইট? চলো নেক্সট আমরা দেখবো বেসিক কনসেপ্ট নাম্বার 2। এটা অ্যাকচুয়ালি এর মধ্যেই বেসিক কনসেপ্ট নাম্বার 2 হয়ে গেছে, যে যারা উইক ইলেকট্রোলাইট হয় তারা রিভার্সিবল রিঅ্যাকশন হয়। নেক্সট আমাদেরকে একটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ বলো তো কিছু। ও এটা 50-50 হবে, সরি। এর থেকে যদি 20 ডিসোসিয়েট হয় তাহলে 10-10 হবে। হুম, চলো নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা আমরা দেখবো, যে ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্ট আছে সেটা শুধু অনলি অ্যান্ড অনলি রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য অ্যাপ্লাই হবে। কি আছে? ইকুইলিব্রিয়াম কনসেপ্ট, এই যে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আমরা শিখবো, কনসেপ্ট অ্যাপ্লিকেবল only for reversible reaction in short আমি যদি জিজ্ঞেস করি যে কার ওপর ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট অ্যাপ্লিকেবল, HCl, তুমি বলবে না HCl এর ওপর না, বিকজ HCl স্ট্রং আছে, স্ট্রং দের যে রিঅ্যাকশন হয় ইরিভার্সিবল হয়, আর ইরিভার্সিবল হওয়ার জন্য তাদের ওপর ইকুইলিব্রিয়াম অ্যাপ্লিকেবল নয়। এদের ওপর ইকুইলিব্রিয়াম অ্যাপ্লিকেবল হবে বিকজ এরা উইক ইলেকট্রোলাইট আছে, উইক ইলেকট্রোলাইটরা রিভার্সিবল রিঅ্যাকশন ফলো করে, আর ইকুইলিব্রিয়াম শুধু আর শুধু রিভার্সিবল রিঅ্যাকশনের ওপর অ্যাপ্লিকেবল হবে। এটা আমাদের বেসিক কনসেপ্ট নাম্বার 3 ছিল চ্যাপ্টার স্টার্ট করার আগে যেটা লাগবে। এবার রিভার্সিবল আর ইরিভার্সিবল ছোট থেকে পড়ছো, রিভার্সিবল ইরিভার্সিবল যেটা আবার অরিজিনাল স্টেটে ফিরে আসা যায় ওটা রিভার্সিবল, যেটা ফিরে আসা যায় না ওটা ইরিভার্সিবল। থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে আমি আরো ডিটেলে এদের ডিফারেন্সেস দেখিয়েছি, যে ইনফাইনাইট টাইম অবধি হয় রিভার্সিবল, আর এটা ফাইনাইট টাইম অবধি হয় ইরিভার্সিবল রিঅ্যাকশন, রাইট? সো সেই ডিটেলস গুলো তোমরা ওখানে জানো। এবার আমরা চলে যাব ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট কি। তো আমি সবসময় ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট একটা আমার পার্সোনাল এক্সাম্পল আছে সেটা থেকে বোঝাই, আর সেটাকে বেস করে আমরা পুরো চ্যাপ্টারে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট বুঝবো। ঠিক আছে? ইট ইজ আ ভেরি ভেরি ইজি কনসেপ্ট, এটা পড়ানো হয় একটু কমপ্লিকেট করে, বাট ইটস আ ভেরি ইজি কনসেপ্ট। দেখো, যদি আমি তোমাকে দুটো সিচুয়েশন দিচ্ছি, ঠিক আছে, দুটো সিচুয়েশন দিচ্ছি, এখানে দেখো, যদি আমি তোমাকে একটা ওয়াটার ট্যাঙ্ক দিই, পুরো ফোকাস বোর্ডে করো বিকজ এটা ওয়াইটিতে আপলোড হবে, যদি কিছু মিস হয়ে যায় তুমি ওখান থেকে গিয়ে আবার খাতায় টুকেও নিতে পারবে, ঠিক আছে? ধরো এটা একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, আর ওয়াটার ট্যাঙ্কে এই অ্যামাউন্ট অফ ওয়াটার আছে, আর এটা কমপ্লিটলি সিল্ড, পুরোপুরি সিল ট্যাঙ্ক আছে, এর মধ্যে বাইরের থেকে কোনো ওয়াটার আসছে না আর ভেতর থেকে কোনো ওয়াটার বাইরে যাচ্ছে না। উইথ টাইম আমি যদি জিজ্ঞেস করি, উইথ টাইম এখানে কি কনস্ট্যান্ট থাকবে, সময়ের সাথে কি কনস্ট্যান্ট থাকবে? তুমি বলবে স্যার যে লেভেল অফ ওয়াটার আছে, এই যে লেভেল অফ ওয়াটার আছে সেটা কনস্ট্যান্ট থাকবে। সো উইথ টাইম কি হচ্ছে, তুমি বলবে লেভেল অফ ওয়াটার কনস্ট্যান্ট আছে, রাইট? আচ্ছা, এবার আমি তোমাকে রাইট হ্যান্ড সাইডে আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, আর এই ওয়াটার ট্যাঙ্কারের মধ্যে আমি কি করেছি, ফার্স্ট আগে আমি ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার নিয়ে স্টার্ট করেছি, ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার নিয়ে স্টার্ট করেছি, তো আমার ওয়াটার লেভেল হচ্ছে এতটা, ঠিক আছে? এবার আমি একটা ইনলেট করেছি যেখান থেকে জল ভেতরে পড়ছে, যে ওয়াটার আছে সেটা ভেতরে যাচ্ছে, ওয়াটার ভেতরে যাচ্ছে, রাইট? তো এখানে কি হচ্ছে, ওয়াটার ইনলেট মানে ইনপুট, ওয়াটার ইনপুট হচ্ছে, রাইট? তো কি হবে উইথ টাইম, যদি আমি কমন সেন্স, যদি আমি জল দিতে থাকি তাহলে কি হবে, উইথ টাইম এখানে ওয়াটার লেভেল বাড়বে, রাইট? ইনক্রিজ হবে। কিন্তু যখন ওয়াটার লেভেল ইনক্রিজ হচ্ছে, আমি যদি সেম টাইম এখান থেকে ওয়াটার লেভেল যদি আমি আউটপুট ওপেন করে দিই, তাহলে এখান থেকে কি হবে, ওয়াটার লিক হয়ে যাবে। তো ওয়াটার কি হচ্ছে, লিকড হয়ে যাচ্ছে, ওয়াটার আউটপুট, যেটা আমাদের বাড়ির
পাম্পে সাধারণত দেখা যায় যখন আমরা পাম্প সুইচ অন করি তো ট্যাঙ্কের মধ্যে জল আসে, আবার যখন আমরা ইউজ করি তো ট্যাঙ্ক থেকে জলটা বাইরে বেরিয়ে আসে। তো এটা হচ্ছে যে ওয়াটার ইনপুট হয় আর ওয়াটার আউটপুট হয়, রাইট? আচ্ছা, এবার দেখো যদি আমি বলি যে ওয়াটার ইনপুট ধরো 10 ml হচ্ছে পার সেকেন্ড, আর ওয়াটার আউটপুট যদি 5 ml হচ্ছে পার সেকেন্ড, তাহলে কি হবে? যদি পার সেকেন্ড জল বেশি ভেতরে যায় আর কম জল যদি বাইরে বেরোয়, জল বেরোচ্ছে কিন্তু কম জল বেরোচ্ছে, তাহলে ওয়াটার লেভেল ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? ওয়াটার লেভেল ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? বলো কুইকলি, কি হবে? What will happen to the water level? Ditipriya, what will happen to the water level? ডিক্রিজ হবে। আমি যদি তোমার গ্লাসে 10 ml জল দিয়ে আর 5 ml করে বের করতে থাকি, তাহলে তোমার গ্লাসে জল কমে যাবে। কতটা জল দিচ্ছি পার সেকেন্ড? 10 ml দিচ্ছি, কিন্তু 5 ml করে বের করছি, তো 5 ml তো আমি এক্সট্রা দিচ্ছি ট্যাঙ্কের মধ্যে, ইনক্রিজ হবে। তো এর মানে যদি আমি ওয়াটার ইনপুট 10 দিই আর 5 ml বের করি তাহলে ওয়াটার লেভেল ইনক্রিজ হবে। যদি আমি অপোজিট করে দিই, যদি আমি 10 ml বাইরে বের করি আর 5 ml দিই, নীতিশা কি হবে? 10 ml বাইরে বের করি, 5 ml জল দিই, তাহলে কি হবে? ওয়াটার লেভেল ডিক্রিজ হবে। কিন্তু তোমরা বলবে এর আনসারটা, যদি আমি আগে তো ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ফিক্স ছিল, কিন্তু যদি আমি ওয়াটার ইনপুট আর ওয়াটার আউটপুট সেম করে দিই, ওয়াটার ইনপুট আর ওয়াটার আউটপুট যদি সেম করে দিই, তাহলে কি হবে? নো চেঞ্জ, ওয়াটার লেভেল ফিক্সড হয়ে যাবে। যদি আমি ওয়াটার লেভেল, যদি ইনপুট আর আউটপুট সেম করে দিই, তাহলে ওয়াটার লেভেল এই এর মধ্যে কি হবে? সেম থাকবে। এবার দেখো এখানেও ওয়াটার লেভেল কনস্ট্যান্ট আছে, আর তোমরা বলছো যে এখানেও ওয়াটার লেভেল কনস্ট্যান্ট আছে, বিকজ যদি ইনপুট আর আউটপুট দুটোই 10 হয়ে যায়, তাহলে তোমরা এখানে বলছো যে উইথ টাইম এখানে কি আছে, যে ওয়াটার লেভেল আছে এটাও কি হবে? কনস্ট্যান্ট থাকছে। তাহলে এই প্রসেস আর এই প্রসেসের মধ্যে ডিফারেন্স কি আছে? প্রথম ডিফারেন্স হচ্ছে এটা লেফট অ্যান্ড রাইট। প্রথম ডিফারেন্স হচ্ছে এখানে দুটো প্রসেস হচ্ছে। কি কি প্রসেস হচ্ছে? একটা প্রসেস হচ্ছে P1, যেখানে ওয়াটার অ্যাড হচ্ছে, আর এখানে আরেকটা প্রসেস হচ্ছে P2, যেখানে ওয়াটার লিভ করে দিচ্ছে বা এক্সিট করছে বা লিক করছে। এখানে কিন্তু কোনো প্রসেস হচ্ছে না, এখানে নো প্রসেস ইজ টেকিং প্লেস, নো প্রসেস ইজ টেকিং প্লেস, রাইট? আচ্ছা, এইখানে ওয়াটার অ্যাডিশন আর ওয়াটার লিভিং দুটো অপোজিট প্রসেস আছে, দুটো কি আছে? একে অন্যের অপোজিট প্রসেস আছে। P1 and P2 দুটো কি আছে? একে অন্যের অপোজিট প্রসেস আছে। তো ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন কি হয়? when rate of two opposite processes becomes equal, দেখো দুটো অপোজিট প্রসেসের রেট ইকুয়াল হয়ে গেছে, become equal, প্যারামিটারস অফ সিস্টেম, আমাদের সিস্টেম কি আছে? ট্যাঙ্কটা, প্যারামিটারস অফ সিস্টেম রিমেইন আনচেঞ্জড। প্যারামিটার আমরা কি ধরেছি? হাইট অফ দ্য ওয়াটার লেভেল, ওটা কি আছে? আনচেঞ্জ। when two opposite processes become equal, parameters of the system remain unchanged, right? এটাকেই বলা হয় ইকুইলিব্রিয়াম, this is known as equilibrium, ইকুইলিব্রিয়াম। কিন্তু এটা একটা স্পেশাল টাইপ অফ ইকুইলিব্রিয়াম আছে, এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর এখানেও তো স্যার ওয়াটার লেভেল চেঞ্জ হচ্ছে না, এটাকে একটা স্পেশাল ইকুইলিব্রিয়াম বলা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক কথাটার মানে হচ্ছে ফিক্সড, আনডিস্টার্বড। এখানে আমরা সিস্টেমকে কোনো ইনপুট, কোনো আউটপুট, কোনো প্রসেস দিই না, আর কোনো প্রসেস না করে যদি প্যারামিটার কনস্ট্যান্ট হয়, সেই ইকুইলিব্রিয়ামকে আমরা বলি স্ট্যাটিক। কিন্তু যখন যখন অপোজিং প্রসেস করে আমি যদি সিস্টেমের মধ্যে কনস্ট্যান্সি আনবো, সেটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক মানে ধরো তুমি বাইরের থেকে অ্যাজ এ অবজার্ভার এই ট্যাঙ্কে দেখছো,
তুমি দেখতে পাচ্ছ যে ওয়াটার লেভেল ফিক্সড আছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যতটা জল এখানে এন্টার করছে অতটাই জল কিন্তু বাইরে বেরোচ্ছে, মানে এখানে মুভমেন্ট হচ্ছে, ভেতরে ফেনোমেনা হচ্ছে, মলিকিউলস মুভ করছে, তাই ডাইনামিক মানে মোশন। এমন ইকুইলিব্রিয়াম যেটা মোশন করিয়ে, অপোজিং মোশন বা অপোজিং প্রসেস করিয়ে অ্যাচিভ করা যায়, সেটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ফিজিক্সে তোমরা পড়ো না ডাইনামিক্সে কি পড়ো? লস অফ মোশন, কজ অফ মোশন, নিউটন লস অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এদেরকে বলা হয় ডাইনামিক্স। তো ডাইনামিক্স হচ্ছে যেটা কজ অফ মোশন, মানে মোশনের জন্য হবে, কজড বাই মোশন, রাইট? তো এটা হচ্ছে তোমার মোশন, এটা হবে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। গোয়িং ফরওয়ার্ড আমাদের সিলেবাসে যা আমরা পড়বো সব ডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে। স্ট্যাটিকে শুধু বেসিক আমি তোমাকে বোঝালাম যে কি হয় স্ট্যাটিক, বাট আমাদের সিলেবাসে আমি যখন ইকুইলিব্রিয়াম বলবো গোয়িং ফরওয়ার্ড, এটা ন্যাচারালি আন্ডারস্টুড যে আমি কোন ইকুইলিব্রিয়ামের কথা বলছি, শুধু আর শুধু ডাইনামিক। মানে আমাদের জন্য ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন কি হবে, যে যখনই দুটো অপোজিট প্রসেসের রেট সেম হয়ে যাবে, কি বললাম, দুটো অপোজিট প্রসেসের রেট সেম হয়ে যাবে, আর এই অপোজিট প্রসেসের রেট সেম হলে যখন কোনো প্যারামিটার আনচেঞ্জড হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলবো। I hope it is clear. The basic concept of equilibrium is clear, right? আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ইকুইলিব্রিয়ামের দুটো ভাগে মেইন যাব। ফার্স্ট আমরা যাব ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, তারপর আমরা যাব কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, চলো, এটা ডান। তো নেক্সট আমরা দেখব, তো আমরা এই ডেফিনেশনটা মনে রাখবে যে অপোজিট প্রসেসেস যখন রেট ইকুয়াল হয়ে যায় অপোজিট প্রসেসেস এর, তখন যে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয় সেটাকে আমরা কি বলি, ইকুইলিব্রিয়াম বলে থাকি, রাইট? এবার ডিপেন্ড করছে এই প্রসেসেস কি আছে। যদি এই প্রসেসেস ফিজিক্যাল চেঞ্জ থেকে হয়, যদি আমাদের যে সিলেক্টেড অপোজিং প্রসেসেস যেটা P1 P2 আমরা চুজ করেছিলাম, সেটা ব্র্যাকেটে লিখছি P1 P2, যদি এরা ফিজিক্যাল চেঞ্জ হয়, যদি এই প্রসেস গুলো কোনো ফিজিক্যাল চেঞ্জ মানে কি, যারা রিভার্সিবল হয়, আর যেখানে শুধু স্টেট চেঞ্জ হয়, যেরকম আইস থেকে ওয়াটার থেকে স্টিম, এগুলোকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। তো যদি আমাদের অপোজিং প্রসেসেস ফিজিক্যাল চেঞ্জ হয়, তখন সেই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। কিন্তু যদি আমাদের অপোজিং ফোর্সেস কেমিক্যাল চেঞ্জ হয়, তাহলে সেই ইকুইলিব্রিয়াম কি বলবো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এন্ড আয়নিক ইকুইলিব্রিয়াম ইজ নাথিং বাট আ এক্সটেনশন অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। অ্যাকচুয়ালি দুটো ব্রড সেপারেশন ইকুইলিব্রিয়ামের এরাই হয়, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল। আয়নিক ইজ আ স্পেশাল কেস অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওটা আলাদা করে অ্যাজ সাচ কোনো ইকুইলিব্রিয়াম না, কেমিক্যালের যাও লজ আছে সব আয়নিকের ইকুইলিব্রিয়ামের উপর অ্যাপ্লাই হয়, সো দ্যাট ইজ অলসো আ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাইট? এইভাবে বুঝতে পারো, যদি আমি ইকুইলিব্রিয়ামের ভেন ডায়াগ্রাম আঁকবো, এটা ফিজিক্যাল, এটা কেমিক্যাল, তো এই অপোজিং ফোর্সের লটা দুটোর ক্ষেত্রে সেম আছে। আর আয়নিক ইকুইলিব্রিয়াম কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা স্পেশাল কেস, এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, আর এটা আয়নিক ইকুইলিব্রিয়াম, মেন্টালি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? চলো, এবার হোয়াট ডু আই মিন বাই দিস অপোজিং প্রসেসেস, রাইট? এক্সাম্পল দেখো, এবার আমি তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি, ধরো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তো অপোজিং প্রসেসেস ফিজিক্যাল আর কেমিক্যাল, ঠিক আছে? এবার আমরা ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের পরপর এক্সাম্পল দেখবো, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে, ধরো তুমি যদি একটা বড় স্কোয়ার বক্স নাও, রাইট, আর এটাকে অ্যাডিয়াব্যাটিক ওয়াল দাও। অ্যাডিয়াব্যাটিক মানে যার থ্রু থেকে হিট এক্সচেঞ্জ হবে না, এটা আমরা অলরেডি পড়েছি। ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার জন্য অ্যাডিয়াব্যাটিক ওয়াল দিতে হবে, বিকজ আমরা টেম্পারেচার কনস্ট্যান্ট ধরবো। ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করা, বিকজ এক্সটার্নাল ফ্যাক্টরস কে আমরা ফিক্সড রাখবো। তো ধরো আমি এখানে টেম্পারেচার এই কেসে 0 ডিগ্রি রেখেছি, আর ধরো এর ভেতরে জল আছে, ওয়াটার, অ্যাডিয়াব্যাটিক ওয়াটার আছে, আর কি হলো, এর ভেতরে আমি আইস কিউবস দিয়ে দিয়েছি, এই লিকুইড জারের মধ্যে আমি আইস কিউবস দিয়ে দিয়েছি, T is equals to 0। আচ্ছা, স্টার্টিং এ কি হবে, স্টার্টিং এ তুমি বলবে যে সারফেসের যে ওয়াটার আছে তার টেম্পারেচার বেশি, সেটা কি করবে, আইসকে মেল্ট করা স্টার্ট করবে। এর মানে
আমি এই আইসের উপর দেখাচ্ছি, মানে P1 প্রসেস P1 স্টার্ট হয়ে গেছে। প্রসেস P1 কে ছোটবেলায় কি পড়েছি, যখন আইস ওয়াটারে কনভার্ট হয়? প্রসেস P1 কে কি বলেছো? P1 কি প্রসেস হয়? আইস যখন ওয়াটারে কনভার্ট হয় সেই প্রসেসকে কি বলে? আরে, আইস যখন ওয়াটারে কনভার্ট হয় সেটাকে কি বলে? মেল্টিং। অবভিয়াসলি মেল্টিং। তো এই যে প্রথম প্রসেস আছে সেটা হচ্ছে মেল্টিং। আচ্ছা, মেল্টিং কি ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল চেঞ্জ? মেল্টিং ফিজিক্যাল, তোমাদেরকে বলতে হবে না, আমি বলছি, বিকজ একদমই আনরেসপন্সিভ। কি হচ্ছে মেল্টিং? ঠিক আছে, ফিজিক্যাল চেঞ্জ। কেন এটা ফিজিক্যাল চেঞ্জ? বিকজ এখানে সলিড ইজ গেটিং কনভার্টেড টু লিকুইড। কেমিক্যালের কোনো চেঞ্জ হচ্ছে না, এটাও H2O এটাও H2O। তো এখানে প্রসেস কি আছে তোমার? মেল্টিং। আর এই প্রসেসটা কি আছে? physical change আছে। This process is physical change. This process is physical change. কিন্তু এটা স্টার্টিং এই হবে, কিছু অ্যামাউন্ট অফ আইস স্টার্টিং এ একটু মেল্ট হবে, কিন্তু আইসেরও তো টেম্পারেচার বেশি আছে। তো কিছু ওয়াটার কি হবে, আইসের সারাউন্ডিং এ কিছু ওয়াটার কি হবে, তারা ফ্রিজ হওয়া স্টার্ট করে দেবে। কিছু ওয়াটার ফ্রিজ, এটা আমরা আমাদের গ্লাসে যখন কোল্ড ড্রিঙ্ক খাই তখন দেখতে পারবে না, বিকজ গ্লাসটা অ্যাডিয়াব্যাটিক নয়। রুমের হিটটা তো গ্লাসের মধ্যে যাচ্ছে, রুমের হিটটা গ্লাসের মধ্যে যাচ্ছে, সে কারণে কি হবে, P1টা বেশি হবে, তো সব আইস আলটিমেটলি মেল্ট হয়ে যাবে। এটা শুধু এই স্পেশাল কেসেই দেখা যাবে যেখানে অ্যাডিয়াব্যাটিক ওয়াল আছে, বাইরের থেকে আমরা হিটকে আসতে দিচ্ছি না। তো বাইরের কোনো ইন্টারভেনশন নেই। কিছুক্ষণ পর কি দেখা যাবে যে কিছু ওয়াটার আইসে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে P2। আর P2 কে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি ফ্রিজিং। আর ফ্রিজিং ও কি আছে, একটা ফিজিক্যাল চেঞ্জ আছে, আমরা ছোটবেলায় পড়েছি ফিজিক্যাল চেঞ্জ আছে। আচ্ছা, তো স্টার্টিং যখন আমি করলাম আইস মেল্ট বেশি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওয়াটারও আইসে কনভার্ট হচ্ছে। একটা পয়েন্ট দেখো এরকম আসবে যখন রেট অফ মেল্টিং will be equal to রেট অফ ফ্রিজিং। এটা কি আসবে, মানে প্রসেস P1 আর রেট অফ P2 দুটো কি হবে, ইকুয়াল হবে। মানে যতটা আইস ওয়াটারে মেল্ট হচ্ছে অতটাই ওয়াটার কি হবে, আইসে ফ্রিজ হওয়া স্টার্ট হয়ে যাবে। যতটা আইস ওয়াটারে মেল্ট হচ্ছে অতটাই ওয়াটার কি হবে, আইসে ফ্রিজ হওয়া স্টার্ট হয়ে যাবে। তো তুমি অ্যাজ আ অবজারভার যখন এইটা অ্যাচিভ হয়ে যাবে, তুমি অ্যাজ আ অবজারভার দেখবে যে আর আইসও মেল্ট হচ্ছে না আর ওয়াটারও ফ্রিজ হচ্ছে না, বাট দুটোই হচ্ছে। দুটো অপোজিং ফোর্স হচ্ছে আর দুটো ইকুয়াল অ্যামাউন্টে হচ্ছে, রাইট? যদি ধরো 2 grams অফ ওয়াটার পার সেকেন্ড মেল্ট হয় আর 5 grams অফ ওয়াটার যদি ফ্রিজ হয়, বা রেট আমি সেম রাখছি, 2 grams অফ আইস যদি মেল্ট হয় 2 grams অফ ওয়াটার যদি ফ্রিজ হতে থাকে, তাহলে আইসের অ্যামাউন্টও ফিক্স থাকবে আর ওয়াটারের অ্যামাউন্টও ফিক্স থাকবে, প্যারামিটার কনস্ট্যান্ট হয়ে গেল। আমি কি ডেফিনেশন কি বলেছিলাম, দুটো অপোজিং ফোর্স যখন সেম হয়ে যাবে মেজারিং প্যারামিটার্স কি হবে, ফিক্সড হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো যে ইকুইলিব্রিয়াম রিচ হয়ে গেছে। তো এখানে কি হয়েছে, ইকুইলিব্রিয়াম রিচ হয়ে গেছে। কিন্তু এই যে ইকুইলিব্রিয়াম রিচ হয়েছে, এখান থেকে আমি কি অবজার্ভ করব, যে আইসও কমছে না আর ওয়াটারও তোমার কমছে না, মানে আইসের অ্যামাউন্ট বাড়ছে না, মানে আইসের অ্যামাউন্টও চেঞ্জ হচ্ছে না আর ওয়াটারের অ্যামাউন্টও চেঞ্জ হচ্ছে না। নর্মালি কি হয়, ওয়াটারের অ্যামাউন্ট বেড়ে যায় আর আইসের অ্যামাউন্ট কমে যায়, বাট এখানে আইসও কমছে না ওয়াটারও বাড়ছে না, বিকজ বাইরের থেকে হিট অ্যালাউ করছি না। তো কি হচ্ছে, দুটো প্রসেস হচ্ছে, টু অপোজিং ফোর্স ইকুয়াল হলো ইকুইলিব্রিয়াম। এবার এই ইকুইলিব্রিয়ামে যে প্রসেসেস ইউজ হয়েছে মেল্টিং এন্ড ফ্রিজিং, তারা কি প্রসেস, ফিজিক্যাল প্রসেস। ফিজিক্যাল প্রসেস হবার জন্য এই ইকুইলিব্রিয়ামকে আমাদেরকে বলতে হবে যে এটা কি আছে, এটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, এটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আছে। এই ইকুইলিব্রিয়ামকে আমরা বলি ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, রাইট? আচ্ছা, এখানে দেখো T is equals to 0 কি আছে, মেল্টিং পয়েন্ট অফ আইস, বা এটাকে আমরা কি বলতে পারি, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। আশা করি এগুলো জানো, মেল্টিং পয়েন্ট অফ আইস এন্ড ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার আইসিএসসি ক্লাস 10 এ ছিল, যারা সিবিএসসি তে ছিল তাদেরও ছিল, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট অফ আইস এন্ড ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার,
দেখো ওয়াটারও এই টেম্পারেচারে রেখেছি কেন আমরা 0 ডিগ্রি, সো দ্যাট ওয়াটারও ফ্রিজ হতে পারে আর আইসও মেল্ট হতে পারে, আর দুটো একসঙ্গে হবে, রাইট? আর মেল্টিং পয়েন্টের এখন নতুন ডেফিনেশন বেরিয়ে আসছে। তো মেল্টিং পয়েন্ট অফ এনি সাবস্টেন্স ইজ আ টেম্পারেচার at which rate of the melting and rate of the freezing becomes equal। তাহলে মেল্টিং পয়েন্ট নতুন ডেফিনেশন আমরা পাচ্ছি, মেল্টিং পয়েন্ট অফ এনি সলিড or freezing point of any melting point of any solid or freezing point of any liquid is a temperature at which কি এটা rate of melting becomes rate of freezing, because rate of melting rate of freezing কোন টেম্পারেচারে পসিবল হচ্ছে 0 ডিগ্রিতে। তো আমরা এটাকে কি বলবো, যে 0 ডিগ্রি হচ্ছে ওয়াটারের মেল্টিং পয়েন্ট, বিকজ এখানে মেল্টিং আর ফ্রিজিং কার ইকুয়াল হয়ে যাচ্ছে, তোমার রেট দুটোরই একে অন্যের ইকুয়াল হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? দেখো অপোজিং ফোর্স, অপোজিং opposing processes become equal, leading to no change in the system। প্যারামিটার্স ইকুয়াল হয়ে গেছে। কি প্যারামিটার্স? আইসের অ্যামাউন্টও কমছে না, কনস্ট্যান্ট হয়ে গেছে, ওয়াটারের অ্যামাউন্টও বাড়ছে না। আর এখানে যে প্রসেস হচ্ছে সেই প্রসেস গুলো কি আছে? ফিজিক্যাল চেঞ্জ, বিকজ মলিকুলার ফর্মুলা চেঞ্জ হয়নি, H2O এটাও H2O। অ্যাটমস চেঞ্জ হলে তবে আমরা বলি কেমিক্যাল চেঞ্জ, রাইট? আচ্ছা, এই জিনিসটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামেও তোমার অবজার্ভ করা যাবে। আমি এদিকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হয়ে গেছে আশা করি। ডান দিকটা আমি সরিয়ে দেখাচ্ছি। ধরো এখানে আমি আর একটা বিকার নিলাম, রাইট? আর এর মধ্যে আমি নাইট্রোজেন আর হাইড্রোজেনকে ছেড়ে দিয়েছি, N2 আর H2 কে, কিন্তু এটা ক্লোজ নিতে হবে, ক্লোজ ভেসেল। কি হবে কিছুক্ষণ পরে আমরা জানি যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি ফর্ম করে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি ফর্ম করে? অ্যামোনিয়া ফর্ম করে, রাইট? তো এখানে কি হবে, প্রথমে নাইট্রোজেন আর হাইড্রোজেন কম্বাইন হবে, আর স্টার্টিং এ আমরা কি দেখবো, যে রিয়াকশন একদিকেই যাচ্ছে। স্টার্টিং এ কি হবে, NH3 ফরমেশন স্টার্ট হবে, আর এর মধ্যে কি হবে, NH3 গ্যাস accumulate হওয়া স্টার্ট হবে, NH3 গ্যাস accumulate হওয়া স্টার্ট হবে। কিন্তু এই NH3 যে বেরোচ্ছে তো বাইরে যেতে পারছে না, NH3 এখানেই জমছে। এবার যখন অনেক বেশি, স্টার্টিং এ কিছুক্ষণ পর দেখা যাবে যে NH3 কনস্ট্যান্ট হয়ে গেছে, NH3 আর বাড়তে পারছে না। কেন বাড়তে পারছে না? বিকজ এই NH3 যেটা জমে গেছে এটা আবার কি করছে, ব্যাকওয়ার্ড চলে, বিকজ NH3 কে তো আমরা বের করিনি, NH3 এই জারের মধ্যে ক্লোজড আছে, আর জারের মধ্যে ক্লোজড হলে অ্যামোনিয়া আনস্টেবল হয়, কিছুটা অ্যামোনিয়া আবার ব্যাকওয়ার্ড ফ্লো করা স্টার্ট করছে, কিছুটা অ্যামোনিয়া ব্যাকওয়ার্ড ফ্লো করা কাজ করছে। এবার দেখো এখানে অপোজিং ফোর্স হচ্ছে, একটা আমরা দেখছি যে N2+3H2 ফরওয়ার্ড যাচ্ছে, অ্যামোনিয়া ফর্ম করছে, আর একটা আমরা দেখছি যে অ্যামোনিয়া কিছুক্ষণ পর আবার N2 আর 3H2 এর মধ্যে ভেঙে যাচ্ছে। তো একটা RF হচ্ছে, একটা RB হচ্ছে, একটা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে, একটা রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে। যদি এখানে RF, এই যে RF এটা আর এটা RB, যদি RF আর RB ইকুয়াল হয়ে যায়, যে অ্যামোনিয়ার ফরমেশন আর অ্যামোনিয়ার ডিসোসিয়েশন যদি ইকুয়াল হয়ে যায়, যদি অ্যামোনিয়ার ফরমেশন আর অ্যামোনিয়ার ডিসোসিয়েশন যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, ইকুইলিব্রিয়াম অ্যাচিভড। ইকুইলিব্রিয়াম কি হয়ে গেছে, অ্যাচিভ হয়ে গেছে। দুটো অপোজিং ফোর্স, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশন, দুটো প্রসেস আছে, রাইট? এটা প্রথম প্রসেস P1, এটা দ্বিতীয় প্রসেস P2, আর P1 আর P2 কি হচ্ছে, অপোজিং ফোর্সেস ইকুয়াল, অপোজিং প্রসেসেস ইকুয়াল হয়ে যাচ্ছে। আর অপোজিং প্রসেসেস যখন ইকুয়াল হয় তখন কি হবে, তোমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভড হচ্ছে। তাহলে এখানে কি কনস্ট্যান্ট হচ্ছে, কিছুক্ষণ পর আমরা দেখবো যে অ্যামোনিয়াও বাড়ছে না আর N2H2 ও কমছে না, তাহলে কি কনস্ট্যান্ট হয়ে গেল, কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আফটার যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হবে, কি হয়ে যাবে, কনসেন্ট্রেশন অফ reactant as well as product
becomes constant, equal না, equal হতে পারে নাও হতে পারে, becomes constant। তো এটা একটা প্যারামিটারকে কি হতে হবে, তোমার ফিক্সড হতে হবে। তাহলে ইন শর্ট ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যখন দুটো অপোজিং প্রসেস করে কোনো একটা প্যারামিটারকে আমরা ফিক্স করতে পারি, সেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম। যদি ওই অপোজিং প্রসেসেস ফিজিক্যাল চেঞ্জ হয় তাহলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম হবে। আর যদি এই অপোজিং ফোর্সেস কেমিক্যাল চেঞ্জ, দেখো কেমিস্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, যদি কেমিক্যাল চেঞ্জ হয়, রিঅ্যাকশনসকে আমরা কেমিক্যাল চেঞ্জই বলি, যদি কেমিক্যাল চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট হতে হবে, তবেই আমরা বলবো ইকুইলিব্রিয়াম হ্যাজ বিন অ্যাচিভ। এখানে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হচ্ছে, এখানে অ্যামাউন্ট কনসেন্ট্রেশন হচ্ছে, ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট হচ্ছিল, ওয়াটার লেভেল কনস্ট্যান্ট হচ্ছিল। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। এবার এর ওপরই পুরো ম্যাথমেটিক্যাল জিনিস বেস করে এই চ্যাপ্টারটা আছে। I hope the basic crux of the chapter is clear. Right? চলো, তো এবার আমরা একটা ফিজিক্যাল একটা কেমিক্যাল দেখেছি, এবার আগে আমি তোমাকে আরো এনসিইআরটি তে যে ফিজিক্যাল এর এক্সাম্পল আছে আমি তোমাকে আগে আরো একটা তো আমরা করে নিলাম, মেল্টিং আর ফ্রিজিং। আর একটা কি হতে পারে, বয়লিং এন্ড কন্ডেনসেশন, সেটাও হতে পারে, বয়লিং এন্ড কন্ডেনসেশন হতে পারে। একটা সাবলিমেশনেরও ইকুইলিব্রিয়াম আছে, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, সেটা আমরা কুইকলি দেখবো, এগুলো খুব ইজি আছে। তো যেটা যেটা তোমার আইস আর ওয়াটারের লিখলে ওর পাশে লিখে নাও সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, ওটা প্রথম এক্সাম্পল ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, রাইট। সেকেন্ড ইকুইলিব্রিয়াম দেখো ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে কি হবে, লিকুইড ভেপার, লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। এবার লিকুইড ভেপার আমি সেম অ্যাডিয়াব্যাটিক নেব, আর এখানে কি হবে, আমি একটা ম্যানোমিটার নেব। ম্যানোমিটার জানো প্রেসার মেজার করে, এর মধ্যে মার্কিউরি থাকে। এর মধ্যে কি আছে, ওয়াটার। আর ওয়াটারকে হিট করছি না, এটা অ্যাডিয়াব্যাটিক ওয়াল আছে। আর এখানে আমি টেম্পারেচার কি রাখছি, টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট। 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা টেম্পারেচার রাখছি, মানে ভিতরে সবসময় 100 ডিগ্রিই থাকবে। তো 100 ডিগ্রিতে ওয়াটার কি হয়, আশা করি সবাই জানো, ওয়াটার কি হবে, তোমার বয়েল হওয়া স্টার্ট হবে, বয়েল হওয়া মানে স্টিমে কনভার্ট হবে, মানে এখানে ভেপার জমবে, ভেপার মানে গ্যাস। তো এখানে স্টার্টিং এ কি হবে, H2O গ্যাস, আর এটা কি আছে, H2O লিকুইড, টেম্পারেচার 100 ডিগ্রি আছে। তো স্টার্টিং এ তুমি কি অবজার্ভ করবে, অ্যাজ আ অবজার্ভ, ভাবো তুমি এক্সপেরিমেন্টটাকে দেখছো, স্টার্টিং এ তুমি দেখবে যে H2O গ্যাসের অ্যামাউন্ট বাড়ছে, H2O গ্যাসের অ্যামাউন্ট বাড়ছে, রাইট। আচ্ছা, এবার H2O গ্যাস আছে, এখানে কি ছিল, মার্কিউরির লেভেল আমরা রেখেছি, এটা এর মধ্যে কি আছে, মার্কিউরি আছে, এর মধ্যে কি আছে, মার্কিউরি, মার্কিউরি আছে, রাইট। এবার এই যে H2O গ্যাস আছে, এটা কি হবে, ফ্লো করবে এখানে, গিয়ে মার্কিউরির ওপর প্রেসার এক্সার্ট করবে, প্রেসার এক্সার্ট করলে কি হবে, মার্কিউরি লেভেল রাইজ হওয়া স্টার্ট হবে। তো স্টার্টিং এ আমরা দেখবো যে H2O গ্যাস এটা আপ অ্যারো মানে অ্যামাউন্ট বাড়ছে, ফর্ম বেশি হচ্ছে। তারপর আমরা কি দেখবো যে মার্কিউরি রাইজ হবে, মার্কিউরিও কি হবে, রাইজ হবে, মার্কিউরি কি হচ্ছে, রাইজ হওয়া স্টার্ট হচ্ছে, বেড়েই চলেছে, এই দিক থেকে বাড়ছে, আর এর থেকে অবভিয়াসলি কমবে, মার্কিউরি এদিক থেকে কমবে, এদিকে বাড়ছে। কিন্তু আফটার আ সার্টেন while, after some time, মার্কিউরি রাইজ স্টপ হয়ে যায়। মার্কিউরি, এখানে মার্কিউরি দিলাম কি, আমরা চোখ থেকে দেখতে পাবো না যে কতটা ভেপার বেরোচ্ছে, রাইট। সো মার্কিউরি দেখে আমরা অনুমান লাগাবো, তো মার্কিউরি রাইজ কি হয়েছে, স্টপ। এবার মার্কিউরি রাইজ কেন স্টপ হচ্ছে, 100 ডিগ্রিতে তো ওয়াটার গ্যাসে কনভার্ট হওয়া স্টার্ট হবে,
বিকজ বয়লিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কি আছে? বয়লিং পয়েন্ট অফ ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যারা ফিজিক্স পড়েছো ক্লাস 10-এ বা 11-এ, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, তারা জানো যে কন্ডেনসেশন পয়েন্ট অফ স্টিমও 100 ডিগ্রি হয়। লেটেন্ট হিট পড়েছো নিশ্চয়ই। কন্ডেনসেশন পয়েন্ট অফ ওয়াটারও কি হয়? 100 ডিগ্রি হয়। মানে এখানে কি হবে, যখন অনেকটা গ্যাস ফর্ম হয়ে যাবে, এটাকে P1 P2 আমরা এক্সাম্পলটা ছাড়বো না, এটা ধরে নাও P1। কিন্তু যখন অনেকটা গ্যাস ফর্ম হয়ে যাচ্ছে, গ্যাস এবার কি হওয়া স্টার্ট হবে? P2 হওয়া স্টার্ট হবে, কন্ডেনসেশন হওয়া স্টার্ট হবে। মানে H2O গ্যাস আগে ইনক্রিজ হচ্ছিল, তারপর আমরা কি দেখবো যে ফরওয়ার্ড মানে তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন, গ্যাস থেকে লিকুইড হওয়াও স্টার্ট হয়ে যাচ্ছে। আর যখন দুটো প্রসেসেস ইকুয়াল হয়ে যাবে, রেট অফ P1 মানে এর গ্যাসে কনভার্ট হওয়ার রেট আর এর গ্যাস থেকে লিকুইড কনভার্ট হওয়ার রেট যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে অ্যাজ আ অবজারভার তুমি কি দেখবে যে মার্কিউরি একটা লেভেলে উঠে যতটা প্রেসার ইনক্রিজ হওয়ার ছিল হয়ে গেছে, কিন্তু এরপর আর মার্কিউরি বাড়ছে না। কেন বাড়ছে না? বিকজ নতুন গ্যাস আর ফর্ম হচ্ছে না। কি রিচ হয়ে গেছে? ইকুইলিব্রিয়াম রিচ হয়ে গেছে। যতটা গ্যাস নতুন তৈরি হচ্ছে অতটাই আবার সেটা লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে mercury will initially rise because H2O gas is formed. After some time mercury rise stops. Why? Because rate of rate of boiling বা vaporization বলে এটাকে, vaporization point বলে boiling কে, is equals to rate of condensation. মানে একটা পয়েন্টের পর যতটা ভাপ তৈরি হচ্ছে স্টিম, সেটা আবার লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটা কি হবে? অপোজিং প্রসেসেস ইকুয়াল হচ্ছে। তাহলে এখানে কনস্ট্যান্ট কি হয়ে যাচ্ছে? বিকজ আমরা বলেছি দুটো প্রসেসকে অপোজ হতে হবে, একটা জিনিস কনস্ট্যান্ট হবে। এখানে আবার অ্যামাউন্ট তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। গ্যাসের অ্যামাউন্ট আর ফার্দার বাড়তে পারছে না, আর লিকুইডের অ্যামাউন্ট আর ফার্দার কমতে পারছে না, রাইট? তো এখানেও আবার কনস্ট্যান্ট কি প্যারামিটার হয়ে গেছে? কনস্ট্যান্ট আবার অ্যামাউন্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। টু অপোজিং ফোর্স becomes equal আর প্যারামিটার কনস্ট্যান্ট হয়ে যায়। এখানে প্যারামিটার কি আছে? অ্যামাউন্ট অফ ওয়াটার এন্ড অ্যামাউন্ট অফ গ্যাস, এরা ফিক্সড হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। ইকুয়াল নাও হতে পারে, গ্যাসের অ্যামাউন্ট বেশি হতে পারে বা লিকুইডের অ্যামাউন্ট বেশি হতে পারে, কিন্তু ট্রান্সফারের রেট, আমি যদি বলি যে এখানে গ্যাস হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরে নাও 100 লিটার, কিন্তু ওয়াটার হচ্ছে 50 লিটার। গ্যাস হচ্ছে 100 লিটার, ওয়াটার হচ্ছে 50 লিটার। গ্যাস মানে স্টিম হচ্ছে এখানে 100 লিটার ওপরে, আর ওয়াটার হচ্ছে 50 লিটার। কিন্তু এদের যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড এর রেট আছে, আমি যদি বলি যে 2 লিটার ওয়াটার গ্যাস থেকে ওয়াটার 2 লিটার ওয়াটার গ্যাসে কনভার্ট হয়েছে পার মিনিটে, তো ব্যাকওয়ার্ড কি হবে? 2 লিটার গ্যাস আবার ওয়াটারেও কনভার্ট হতে পারে, 2 লিটার গ্যাস আবার ওয়াটারেও কনভার্ট হতে পারে পার মিনিট। তো তুমি বাইরের থেকে তাকিয়ে আছো, 2 লিটার ওয়াটার কনভার্ট হলো গ্যাসে, আবার 2 লিটার গ্যাস কনভার্ট হয়ে গেল ওয়াটারে। তো এখানে 50 লিটারের যে জল আছে সেটাও কমছে না, আর গ্যাসের যে 100 লিটার আছে সেটাও বাড়ছে না, বিকজ যতটা আগে যাচ্ছে অতটাই পিছিয়ে যাচ্ছে। তো এখানে ইকুয়েশন কি হবে? H2O গ্যাস আর H2O লিকুইড কি হয়ে গেছে? এখানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইকুয়াল হয়ে গেছে। RF আর RB কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে। আর এটা যখন হবে, RF এখানে কি আছে? ফরওয়ার্ড রেট অফ ভেপারাইজেশন, আর RB কি আছে? ব্যাকওয়ার্ড রেট অফ কন্ডেনসেশন, রাইট? সরি, এটা লিকুইড হবে, এটা গ্যাস হবে। হুম, তবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এর ভেপারাইজেশন আর কন্ডেনসেশন হচ্ছে, রাইট? এবার দেখো এদের অ্যামাউন্ট সেমও তো হতে পারতো, 50 আর 50 হলে 2 হলে তাও তো সেম হতো। দেখো আমি এটা করতে পারি যে স্টিম 50 আছে আর ওয়াটার 50 আছে, আর 2 লিটার কনভার্ট হচ্ছে, আর এটাও 2 লিটার ব্যাকওয়ার্ড হচ্ছে। দেখো তো কনসেন্ট্রেশন আগে আর পরে সেমও হতে পারে,
আলাদাও হতে পারে, একজন বেশি একজন কম হতে পারে, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে যতটা এটা এটাতে কনভার্ট হবে অতটাই আবার ওটাকে রিটার্ন ফিরে আসতে হবে। রেটটা, কনভার্সনের রেটটা ইকুয়াল হতে হবে। অ্যামাউন্ট ম্যাটার করে না। সো অ্যামাউন্ট বিফোর এন্ড আফটার ক্যান বি সেম and cannot be same. It is not a deciding factor in equilibrium. What is the deciding factor? The forward and backward rates are the deciding factor. I hope physical equilibrium is clear. যদি কারোর ডাউট থাকে প্লিজ আস্ক নাও। হুম, বলো। ছোট বড় হচ্ছে কেন? দাঁড়া এক সেকেন্ড আমি চেক করি। মানে নিজের থেকে জুম সেটিংস হচ্ছে, মানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ হচ্ছে? আচ্ছা, ওয়ান সেকেন্ড। চলো, তো এখানে আমরা কি বললাম যে রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড ইকুয়াল হবে। আর দেখো এটা ফিজিক্যাল চেঞ্জ, এটা কি হচ্ছে ভেপারাইজেশন মানে বয়লিং, আর এটা কি হচ্ছে কনডেনসেশন, ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ বলে কি হবে, এটা তোমার কি আছে, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আছে। ঠিক আছে, তো এটা ছিল ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের কেস। আই হোপ কনসেপচুয়ালি কারোর কোনো ডাউট নেই এই পার্টে। ঠিক আছে, চলো। এরকম, এটা তাহলে কি হলো, লিকুইড ভেপার। এর আগে তুমি শিখে গেছো সলিড ভেপার। ঠিক আছে, সরি, এর আগে তুমি শিখেছো সলিড লিকুইড, এটা তুমি শিখলে লিকুইড ভেপার। সলিড ভেপারও হয়। সলিড ভেপারে কি হবে, যদি আমি এনসিইআরটি তে আছে, আমি ছোট্ট করে বলছি, সবার কনসেপ্ট কিন্তু সেম। তুমি জাস্ট রিড, এখানে এগুলো আমার মনে করতে যাবে না, এগুলো জাস্ট রিড করার আছে, বিকজ ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম কনসেপচুয়াল। যদি আমি আয়োডিন দিয়ে দিই, আয়োডিনের সলিড, আয়োডিন সলিড ফর্মেও পাওয়া যায়, আর একটা ক্লোজ বিকারের মধ্যে এটাকে রেখে দিই। এবার আয়োডিন হচ্ছে লিকুইড স্টেট এক্সিস্ট করে না, এটা সাবলিমেবল। মনে করে দেখো, সাবলিমেশন পড়েছো। সাবলিমেশন কি হয়, যখন আয়োডিন তোমার কি হবে, গ্যাসে কনভার্ট হয়ে যায় ডিরেক্টলি। NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা সব সাবলিমেবল। ন্যাপথলিন পড়েছো, তুমি এখানে ন্যাপথলিন দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে, বাট প্রবলেম হচ্ছে ন্যাপথলিন থেকে তুমি বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না আমি বলছি। এবার ধরো তুমি আয়োডিন রেখেছো, এটা একটা টেম্পারেচারে আছে, অ্যাডিয়াব্যাটিক আছে, এগুলো জানো। কিছুক্ষণ পর তুমি কি দেখবে, যে এর ভেতরে ভায়োলেট কালার ফর্মেশন স্টার্ট হবে, বিকজ আয়োডিন গ্যাস ভায়োলেট কালার ফর্ম করে। রাইট, তো এখানে কি হচ্ছে, এখানে আয়োডিন গ্যাস আছে, ইন্টেন্স ভায়োলেট কালার তুমি দেখতে পারবে। তো এখানে কি হবে, এই আয়োডিনটা সলিড থেকে গ্যাস হচ্ছে, মানে প্রসেস ওয়ান কি আছে, সাবলিমেশন। তো স্টার্টিং এ তুমি দেখবে ভায়োলেটটা প্রচুর অনেক তৈরি হচ্ছে, অনেক ভায়োলেট কালার তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু আফটার সাম টাইম তুমি কি নোটিস করবে, যে ভায়োলেট আর বাড়ছে না, বিকজ যখন অনেক বেশি I2 গ্যাস এখানে ফর্ম হয়ে গেল। ধরো আগে এখানে 10 গ্রামস ছিল, রাইট, গ্যাসের অ্যামাউন্ট এখানে 10 গ্রামস ছিল, আর এখানে আস্তে আস্তে 0, 1, 2, 3, 4 হওয়া স্টার্ট হলো। 10 থেকে এখানে একটু বেশি অ্যামাউন্ট নিচ্ছি, আমি 50 গ্রাম নিচ্ছি। ঠিক আছে, 50 গ্রাম। কিছুক্ষণ পর কি হলো, এই পুরো 50টা এখানে 40 তে কনভার্ট হয়ে গেছে, আর এখানে 10 গ্রামস এবার পড়ে আছে শুধু। রাইট, যখন এটা 40 হয়ে গেল আর এটা যখন 10 হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে কি হচ্ছে, যে I2 গ্যাস আর বিয়ন্ড ভাইলেট আর কালার বাড়ছে না। কেন? এবার এখানে ব্যাকওয়ার্ড প্রসেসও স্টার্ট হয়ে গেছে, যেটা কি হচ্ছে P2। মানে কিছু আয়োডিন এবার I2 সলিডেও কনভার্ট হওয়া স্টার্ট হচ্ছে। আর P2 প্রসেসকে আমরা ছোটবেলায় পড়েছি সলিডিফিকেশন। সাবলিমেশনের অপোজিট কি হয়, সলিডিফিকেশন হয়। রাইট, আর যখন সাবলিমেশন আর সলিডিফিকেশন, রেট অফ সাবলিমেশন আর রেট অফ সলিডিফিকেশন ইকুয়াল হয়ে যাবে, তুমি এখানে কোনো চেঞ্জ দেখতে পারবে না। এটাও 40 তে ফিক্স হয়ে গেছে, আর এটাও 10 এ ফিক্স হয়ে গেছে। কেন হচ্ছে, বিকজ এখান থেকে যদি ধরে নাও 5 গ্রাম কনভার্ট হচ্ছে, তাহলে এখানেও 5 গ্রাম পার মিনিটে কি হচ্ছে, কনভার্ট হচ্ছে, বিকজ রেট অফ ফরওয়ার্ড এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড, রেট অফ অপোজিং প্রসেসেস, দেখো সাবলিমেশন আর সলিডিফিকেশন একে অন্যের কি আছে, অপোজিং প্রসেসেস আছে। আর এই অপোজিং প্রসেস গুলো কি হয়ে যাচ্ছে, একে অন্যের ইকুয়াল হয়ে যাচ্ছে। আর এই একে অন্যের ইকুয়াল হবার জন্য কি হচ্ছে তোমার, এটা ইকুইলিব্রিয়াম স্টেটে অ্যাচিভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোন প্যারামিটার কনস্ট্যান্ট হচ্ছে, অ্যামাউন্ট। এটাও 10 গ্রাম গিয়ে ফিক্স হয়ে যাচ্ছে, আর এটাও 40 গ্রাম ভায়োলেট কালারে গিয়ে এটা ফিক্স হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ফিজিক্যাল।
পুরো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম একটা কনসেপ্ট থেকে, পুরো চ্যাপ্টারটাই একটা কনসেপ্ট আছে যে টু অপোজিং প্রসেসেস বিকামিং ইকুয়াল, অ্যান্ড একটা প্যারামিটার, কোনো একটা প্যারামিটার গিয়ে কি হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। এখানে কোন প্যারামিটার, এখানে অ্যামাউন্ট। তো ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে কোন প্যারামিটার কনস্ট্যান্ট হয় 90% অফ দ্য কেসেসে? তুমি বলবে স্যার কনস্ট্যান্ট হয় হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, চলো। তো এটা ছিল ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। নেক্সট আমরা দেখবো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট, রাইট? নেক্সট আমরা দেখবো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টের মধ্যে আমরা আগে একটা ল শিখবো যেটাকে বলা হয় ল অফ মাস অ্যাকশন। কি বলা হয়? LMA, ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন, রাইট? ল অফ মাস অ্যাকশন কি বলে? দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ দি অ্যাক্টিভ মাস অফ দি রিয়াক্টেন্ট। এটা কি বলে? যে একটা রিয়াকশন, যেহেতু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, আমরা কেমিক্যালের ব্যাপারে পড়বো। রেট অফ কেমিক্যাল রিয়াকশন, একটা কেমিক্যাল রিয়াকশন কত ফাস্ট বা কত স্লো কার উপর ডিপেন্ড করছে? ইজ প্রপোর্শনাল টু দি অ্যাক্টিভ মাস of reactant, is proportional to the active mass of the reactant। আচ্ছা, এবার এই অ্যাক্টিভ মাস কি আছে? অ্যাক্টিভ মাস এটা ফ্যান্সি ওয়ার্ড আছে যেটা এই চ্যাপ্টারে মিনিং হবে কনসেন্ট্রেশন ইন মোলারিটি। তো কনসেন্ট্রেশন ইন মোলারিটি কে ল অফ মাস অ্যাকশন যে সায়েন্টিস্ট দিয়েছিলেন, তখন মোলারিটি অ্যাকচুয়ালি ডিসকভার্ড হয়নি, অ্যাক্টিভ মাস নাম ছিল। পরে আমরা এটাকে মোলারিটি অ্যাজ আ টার্ম দিয়েছি। তো রেট অফ কেমিক্যাল রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্টিভ মাস অফ দি রিয়াক্টেন্ট। আর অ্যাক্টিভ মাস মানে কি আছে? কনসেন্ট্রেশন ইন মোলারিটি। তো এর মানে বলছে যে একটা কেমিক্যাল রিয়াকশন কত ফাস্ট কি কত স্লো, ওটা কার ওপর ডিপেন্ড করে? রিয়াক্টেন্টের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, সিম্পল লজিক দেখো, যদি আমি এ রাখি আর এখান থেকে যদি আমি প্রোডাক্ট তৈরি করছি, এর থেকে যদি প্রোডাক্ট তৈরি করছি, রাইট? যদি তুমি বাইরের থেকে এর অ্যামাউন্ট বেশি দিয়ে দাও, এর অ্যামাউন্ট যদি অ্যাড করো, তো এর কনসেন্ট্রেশন কি হবে? বেড়ে যাবে। আর এর কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, এর কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তো এর যে মলিকিউলস আছে তারা বেশি কোলাইড করবে। বেশি কোলাইড করলে কি হবে? প্রোডাক্টের ফরমেশনও কি হবে? বেড়ে যাবে। দেখো এটা এটা কি ট্রু হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন ফাস্ট হচ্ছে? কেন? বিকজ আমি কনসেন্ট্রেশন কার বাড়িয়ে দিয়েছি? রিয়াক্টেন্টের। এখানে রিয়াক্টেন্ট হচ্ছে এ, প্রোডাক্টের কে আমরা চিন্তা করব না, আমরা রিয়াক্টেন্টের চিন্তা করছি। বুঝতে পেরেছো? প্রোডাক্টকে ধরো বি লিখলাম, তো এ থেকে বি কনভার্ট হলে, যদি তুমি এ থেকে বি কনভার্ট করতে চাও, তোমাকে কি ইনক্রিজ করতে হবে? এ কে ইনক্রিজ করতে হবে। কিন্তু যদি আমি বলি যে এটা তো ফরওয়ার্ড রিয়াকশন, যদি আমি বলি যে আমি বি এর থেকে এ তৈরি করব, ব্যাকওয়ার্ড রিয়াকশন, এবার আমি কি ইনক্রিজ করব, বি না এ? যদি আমি বি এর থেকে এ বেশি ইনক্রিজ করতে চাই, তা বি এর থেকে যদি এ বেশি বানাতে চাই, এবার আমি বলবো যে বি এর অ্যামাউন্ট আমাকে ইনক্রিজ করতে হবে। আর বি এর অ্যামাউন্ট যদি ইনক্রিজ হয়, তাহলে এ এর ফরমেশনও কি হবে? এর ফরমেশনও কি হবে? ইনক্রিজ হবে। ইন শর্ট, ল অফ মাস অ্যাকশন কি বলে? তুমি তুমি যদি রিয়াকশনের স্পিড বাড়াতে চাও, তাহলে তোমাকে অ্যামাউন্ট বাড়াতে হবে। কার? রিয়াক্টেন্টের। যখন আমি এ থেকে বি যাচ্ছি, তখন এটা আমার রিয়াক্টেন্ট। তো আমি যদি বেশি বি চাই, তাহলে আমাকে বেশি এ অ্যাড করতে হবে। আর যদি আমি বি থেকে এ যাচ্ছি, তো আমার বি এবার রিয়াক্টেন্ট হয়ে গেল। তো আমি কি করব? বি এর অ্যামাউন্ট বাইরে থেকে অ্যাড করব, তাহলে কি হবে? এ এর ফরমেশন বেশি হবে। এটাই হচ্ছে ল অফ মাস অ্যাকশন। এটাই হচ্ছে ল অফ মাস অ্যাকশন। তো আমি যদি এমন রিয়াকশন দিই যার মধ্যে এ আর বি দুজনেই রিয়াক্টেন্ট, ধরে নাও এ আর বি মিলে একটা নতুন কিছু ফর্ম হচ্ছে প্রোডাক্ট পি। তো এখানে রিয়াক্টেন্ট কারা আছে? তুমি বলবে এ আর বি রিয়াক্টেন্ট আছে স্যার। তো আমি যদি বলি এর রেট অফ রিয়াকশন কি হবে? তুমি বলবে এর রেট অফ রিয়াকশন হবে, এর রেট অফ রিয়াকশন হবে, কি বলবে বলো? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, তুমি বলবে কনসেন্ট্রেশন অফ এ, আর তুমি বলবে কনসেন্ট্রেশন অফ বি। এটা বলবে কি? দেখো, এটা কি বলবে?
যদি আমি প্রোডাক্ট বেশি তৈরি করতে চাই আমাকে বাইরের থেকে এ বেশি অ্যাড করতে হবে, এ অ্যাড করা মানে আমি এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছি। যদি আমি প্রোডাক্ট বেশি চাই মানে রেট অফ রিয়াকশন, রিয়াকশন হোক বেশি চাই, তাহলে আমি বাইরের থেকে বি অ্যাড করব, বি অ্যাড করলে কি হবে আমার প্রোডাক্ট বেশি তৈরি হবে। তো রেট অফ রিয়াকশন কি হয়ে যাবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি। এবার কনসেন্ট্রেশন অফ এ বি কে আমরা ডিরেক্টলি এইভাবে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেই দেখাই, আর কনসেন্ট্রেশন লিখি না। তো এটা কি হবে এ বি, এটা কি হচ্ছে এ বি, রাইট। এবার দেখো এই রিয়াকশনটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড, এ থেকে বি প্রোডাক্ট যাওয়া ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড, এটা কি আছে ফরওয়ার্ড না, আচ্ছা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এখন ভুলে যাও। তো আমি যখনই প্রপোর্শনালিটি সিম্বলকে আমি সরাবো তখন আমি একটা কনস্ট্যান্ট আনবো, আর এখানে যে কনস্ট্যান্ট আমি আনছি সেটা হচ্ছে কে, কে জাস্ট একটা কনস্ট্যান্ট, দ্যাটস ইট, রেটের কনস্ট্যান্ট, বিকজ রেট এখানে রেট আমরা চেক করছি, তো রেটের কনস্ট্যান্ট। এটাই হচ্ছে ল অফ মাস অ্যাকশন। সোজা ভাষায় ল অফ মাস অ্যাকশন কি বলছে, যদি আমি রেট অফ রিয়াকশনকে ইনক্রিজ করতে চাই আমি রিয়াক্টেন্টের অ্যামাউন্টকে ইনক্রিজ করব, যদি আমি রেট অফ রিয়াকশনকে কমাতে চাই তাহলে আমি রিয়াক্টেন্টের অ্যামাউন্টকে কমাতে চাইবো। আমি খুব একটা ছোট্ট বেসিক আমি একটা তোমাকে ইকুয়েশন দেখাচ্ছি। ওয়াটারের ফরমেশন কিভাবে হয়, এটা হয় ওয়াটারের ফরমেশন, রাইট। আমি যদি বলি যে এখানে বেশি আমাকে ওয়াটার চাই, মানে আমি চাই যে বেশি জল তৈরি হোক, মানে আমি কি চাইছি যে রিয়াকশনটা তাড়াতাড়ি হোক। তো রিয়াকশন তাড়াতাড়ি করার জন্য আমি কাকে ইনক্রিজ করব, কার অ্যামাউন্ট ইনক্রিজ করব, বাইরের থেকে ওয়াটার অ্যাড করব না হাইড্রোজেন অক্সিজেন অ্যাড করব, কি অ্যাড করব, যদি হাইড্রোজেন অক্সিজেন অ্যাড করব, বিকজ এরা এই রিয়াকশনের কি আছে রিয়াক্টেন্টস আছে। তো আমি যদি চাই যে কেমিক্যাল রিয়াকশন ফাস্ট হোক, বা আমি যদি চাই যে স্পিড অফ রিয়াকশন ফাস্ট হোক, তাহলে কি হবে, তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি চাই যে কেমিক্যাল রিয়াকশন ফাস্ট হোক, কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কি, আচ্ছা দাঁড়াও আমি একবার ওয়াইফাইটা অফ করি আর সেলুলার নেটটা ইউজ করে দেখি। দেখো এবার কি হেজি আছে না বেটার আছে, চলো আই হোপ এখন বেটার আছে, চলো। তো এখানে আমাকে কি করতে হবে, রিয়াক্ট্যান্টকে ইনক্রিজ করতে হবে। এই কনসেপ্টটা যদি ভুলে যাও তাহলে আগে কিছু বুঝতে পারবে না, এই কনসেপ্টটা যদি ভুলে যাও তাহলে আগে কিছু তুমি বুঝতে পারবে না। ল অফ মাস অ্যাকশন যেন একদম মাথায় ক্লিয়ার থাকে, ঠিক আছে। এবার ল অফ মাস অ্যাকশনকে আমরা একটা রিভার্সিবল কনসেপ্টে ইউজ করব, একটা রিভার্সিবল কনসেপ্টে ইউজ করব। তো আমরা এখানে লিখবো কনসিডার আ কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন কি আছে এ প্লাস বি সি প্লাস ডি। আচ্ছা যখন এ বি থেকে সি ডি তৈরি হবে সেই রিয়াকশনকে আমরা কি বলবো, ফরওয়ার্ড রিয়াকশন, এফ আর, ক্লিয়ার। তো স্টার্টিং এ কি হবে শুধু সি আর ডি তৈরি হবে, কিন্তু যখন অনেক সি ডি হয়ে যাবে তারা কম্বাইন হয়ে এ আর বি তৈরি করা স্টার্ট করবে, এটা এদেরকে আমরা বলি রিভার্সিবল রিয়াকশন। তো এটা কি হবে বি আর, বি আর হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা আমাকে বলো যদি আমি শুধু ফরওয়ার্ড রিয়াকশন কনসিডার করি, যদি আমি শুধু ফরওয়ার্ড রিয়াকশন কনসিডার করি, শুধু আমি ফরওয়ার্ড রিয়াকশন কনসিডার করি, তো আমার রেট অফ রিয়াকশন ইনক্রিজ করার জন্য রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কার প্রপোর্শনাল হবে, যদি আমি শুধু ফরওয়ার্ড যেতে চাই মানে আমি স্পিড অফ দ্য রিয়াকশনকে ইনক্রিজ করতে চাই, তাহলে আমার রেট কার প্রপোর্শনাল হবে, কার কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল হবে, এ বি না সি ডি, এ বি, বিকজ এ বি কি আছে আমার রিয়াক্টেন্ট আছে। শৈবাশিস বুঝতে পারছো, তিতি প্রিয়া, হুম। এবার দেখো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনকে
শর্ট ফর্মে আমি লিখবো আর এফ প্রপোর্শনাল টু এ বি। আচ্ছা প্রপোর্শনালিটি সিম্বল কিভাবে সরায়? প্রপোর্শনালিটি সিম্বল সরায় হচ্ছে কে অ্যাড করে, ঠিক আছে, কে অ্যাড করে তোমার এটা সরায়। এবার যেহেতু ফরওয়ার্ড এর কনস্ট্যান্ট এটা, তো আমি কে এফ ইউজ করব। ফরওয়ার্ড এর কনস্ট্যান্ট এটা, তাহলে আমি কি ইউজ করব? কে এফ। এবার এখানে একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করছি, ধরে নাও সবসময় তো এ বি থাকে না, কিছু এখানে আমরা ব্যালেন্স করার জন্য নাম্বারস ইউজ করি, ঠিক আছে। তো এই নাম্বারস ধরে নাও এক্স ওয়াই, আর এখানে এই নাম্বারস ধরে নাও এম এন, এটাকে আমরা কি বলি? স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, যেরকম আমি n2 plus 3x2 যদি লিখি, তাহলে 3 টা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, রাইট? চলো, ভেরি গুড। তো যদি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকে, তাহলে সেগুলো তার পাওয়ারে চলে আসবে, তো ওটা x আর y হয়ে যাবে। যদি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকে, তাহলে তারা কি হবে? পাওয়ারে চলে আসবে। তো এটা কি হবে? কনসেন্ট্রেশন অফ এ বি, রাইট? চলো, ভেরি গুড। এবার যদি আমি ব্যাকওয়ার্ড রিয়াকশন কনসিডার করি, শুধু ব্যাকওয়ার্ড রিয়াকশন, তো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু, তো ব্যাকওয়ার্ড রিয়াকশন, এবার এইভাবে ভাবো, ফরওয়ার্ডটাকে ঢেকে দাও, ব্যাকওয়ার্ড যাচ্ছ, ব্যাকওয়ার্ডের জন্য রিয়াক্ট্যান্ট কে আছে? ব্যাকওয়ার্ডের জন্য রিয়াক্ট্যান্ট কে আছে ঠিক করে দেখে বলো? সি আর ডি আছে, রাইট? ব্যাকওয়ার্ডের জন্য রিয়াক্ট্যান্ট তো এবার এরা, বিকজ এরা প্রোডাক্ট। এবার তো এবার কনসেন্ট্রেশন কার প্রপোর্শনাল হবে? সি আর ডি এর। তো এবার আমি লিখবো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু সি এন্ড ডি। আর এদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে, যেটা এদের পাওয়ারসে চলে যায়, যেটা এদের পাওয়ারসে চলে যায়। এবার যখন আমি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন লিখবো আর বি, তো এখানে কনস্ট্যান্ট আনবো, কনস্ট্যান্টটা কি হবে? কে বি, বিকজ ফিজিক্সে আমরা শিখেছি যে প্রপোর্শনালিটি রিমুভ করার জন্য আমরা একটা কনস্ট্যান্ট আনি। এবার ধরে নাও যদি ইকুইলিব্রিয়াম এই ইকুয়েশনে অ্যাচিভ হয়ে যায়, যদি ইকুইলিব্রিয়াম এই ইকুয়েশনে অ্যাচিভ হয়ে যায়, ইকুইলিব্রিয়ামে কি হয়? অপোজিং রেটস কি আছে এখানে? রেট অফ ফরওয়ার্ড ইজ ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড। তো আমরা কি লিখবো? যে ইকুইলিব্রিয়ামে আমরা কি পড়েছি কনসেপ্ট, যে অপোজিং ফোর্সেস ইকুয়াল, অপোজিং প্রসেসেস ইকুয়াল হয়ে যায়। তো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়ালস টু রেট অফ backward reaction, right? Rate of forward reaction is equals to rate of backward reaction. আচ্ছা, rate of forward reaction দেখো এটা আছে, rate of backward reaction এটা আছে, তো আমি এটাকে সাবস্টিটিউট করব, মানে RF is equals to RB। যখন আমি RF কে সাবস্টিটিউট করব, কি আসবে? KF is equals to AX BY, আর RB is equals to KB CM e to the power n। এত দূর কারোর ডাউটস? আই হোপ নট। চলো, এবার কি হবে? কেবি কে এইদিকে নিয়ে আসো, এটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? কেএফ বাই কেবি ইজ ইকুয়ালস টু বাই এক্স বাই বি বাই। এবার কেএফ বাই কেবি রেশিওকে কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট কি হবে? আর একটা কনস্ট্যান্ট হবে। আমি যদি তোমাকে বলি চার্জ অফ ইলেকট্রন এন্ড চার্জ অফ প্রোটনের রেশিও বলো, বা মাস অফ ইলেকট্রন আর মাস অফ প্রোটনের রেশিও বলো, সব সময় এই ভ্যালুটা কি হবে? ফিক্সড হবে। সব সময় ভ্যালুটা কি হবে? ফিক্সড হবে, বিকজ এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্টকে ডিভাইড করলে ভ্যালু সবসময় কি হবে? ফিক্সড হবে। তো এখানেও এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্টকে ডিভাইড করলে আসবে একটা কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা ল অফ মাস অ্যাকশন ইউজ করে আসে। এই কে কে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই কে কে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ আ রেশিও অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস। ওপরে দেখো এরা প্রোডাক্টস ছিল, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস
divided by concentration of reactants raised to their stoichiometric powers, যা স্টোইকিওমেট্রি থাকবে সেটা পাওয়ারে চলে যাবে, raised to their stoichiometric powers. Clear? Clear? চলো, very good. আচ্ছা, এবার ইকুইলিব্রিয়ামকে আমরা একটু গ্রাফিক্যালি পড়বো। কি বললাম, যে ইকুইলিব্রিয়ামকে একটু গ্রাফিক্যালি পড়ে বুঝবো। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আচ্ছা, যেখানে আমি অ্যাক্টিভ মাস লিখেছিলাম যে অ্যাক্টিভ মাস তাতে হয় মোলারিটিতে হয়, মানে কনসেন্ট্রেশনে হয়। অ্যাক্টিভ মাস সেখানে তোমাকে অ্যাড করতে হবে যে অ্যাক্টিভ মাস প্রেসারেও হতে পারে, রাইট? তো অ্যাক্টিভ মাস কি হয়, প্রেসারেও হতে পারে। তো আমরা আলটিমেটলি এটা কি আছে, ইকুইলিব্রিয়ামের আমরা ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যেটা আমি তলায় লিখেছিলাম, এটা ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কার থেকে ডিরাইভড হয়, ল অফ মাস অ্যাকশন। তো ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি বলে, কে ইজ ইকুয়ালস টু, যা প্রোডাক্টস, এখানে আমি সিডি ধরছি, আর ওদের পাওয়ার কি আছে mn, আর এ বি ওদের পাওয়ার কি ছিল xy। ইকুয়েশন কি ছিল, a প্লাস বি gives c plus d xy mn। আমি ইকুয়েশনটা লিখলাম সো দ্যাট কনফিউশন না হয়, ঠিক আছে? আচ্ছা, এবার ধরে নাও যদি এখানে, এগুলো তো অ্যাক্টিভ মাস মানে কনসেন্ট্রেশন, যদি এর ভ্যালু গুলো কনসেন্ট্রেশনে বসানো হয়, যদি এর ভ্যালু গুলো কনসেন্ট্রেশনে বসানো হয়, মানে যদি মোলারিটিতে আমি বসাই, তখন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয় ওটাকে আমরা বলি কেসি, বিকজ কনসেন্ট্রেশন বসাচ্ছি তাই কেসি। যদি আমি এখানে অ্যাক্টিভ মাস গুলো প্রেসারে বসাই, তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যাবে কেপি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ প্রেসার এন্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ কনসেন্ট্রেশন, রাইট? কেসি, এটা আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা কি আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ কনসেন্ট্রেশন, আর এটা কি আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ প্রেসার। কি প্রেসার, পার্শিয়াল প্রেসার। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ পার্শিয়াল প্রেসার, রাইট? এটা হচ্ছে ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ডিরাইভড বাই ল অফ মাস অ্যাকশন, রাইট? চলো, এবার আমি যদি তোমাকে বলি একটা ইকুয়েশন লিখে যে তুমি আমাকে এটার ল অফ ইকুইলিব্রিয়াম লিখে দেখাও, তো ইকুয়েশন কি হবে, N2 plus 3H2 reversible 2NH3 গ্যাস, রাইট? একটা ক্লোজড ভেসেল, ওপেন ভেসেলে কোনোদিন ইকুইলিব্রিয়াম হবে না, বিকজ আমি কি বলেছিলাম, ভেসেল ওপেন করে দিলে NH3 টা পালিয়ে যাবে, NH3 টা চলে গেলে এটা আর ব্রেক হবে না N2 আর H2 এর মধ্যে, ঠিক আছে? এবার আমি যদি বলি যে এটার আমার কেসি লিখে দেখাও, তো কেসি কি হয়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কি আছে অ্যামোনিয়া NH3, কোএফিসিয়েন্ট কি আছে 2, ডিভাইডেড বাই রিঅ্যাক্টেন্ট কি আছে N2, পাওয়ারে কি হবে 1, বিকজ আগে কিছু নেই। নেক্সট আছে H2, পাওয়ারে কি হবে 3, বিকজ আগে 3 আছে। তো এটা হলো কেসির ফরম্যাট এই ইকুয়েশনের। যদি আমি তোমাকে বলি যে আমাকে কেপি লিখে দেখাও, তাহলে কেপি কি হবে, কেপি হবে পার্শিয়াল প্রেসার অফ NH3, জাস্ট কনসেন্ট্রেশনের জায়গায় প্রেসার হবে, পাওয়ার কি হবে স্কোয়ার, ডিভাইডেড বাই partial pressure of nitrogen, right, into partial pressure of hydrogen to the power 3, তো এটা হচ্ছে একটা ইকুয়েশনের কেসি ফরম্যাট, কনসেন্ট্রেশন বসিয়ে।
একটা ইকুয়েশনের প্রেসারের ফরম্যাটে, রাইট? এতদূর ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। হুম, এবার দেখো এবার আমরা ডিসকাস করব কিছু গ্রাফস অফ ইকুইলিব্রিয়াম, গ্রাফস অফ ইকুইলিব্রিয়াম আমরা ডিসকাস করব। তো হেডিং দেবে গ্রাফস অফ ইকুইলিব্রিয়াম। যদি আমি কোনো ইররিভার্সিবল রিঅ্যাকশনের জন্য লিখি, যার জন্য ইকুইলিব্রিয়াম অ্যাপ্লিকেবল নয়, ইররিভার্সিবল, মানে এ থেকে শুধু প্রোডাক্ট হবে, প্রোডাক্ট থেকে এ হতে পারবে না, ঠিক আছে? তো এখানে আমি যদি রেটের গ্রাফ বানাই, রেট আর টাইম, রেট অফ রিঅ্যাকশন আর টাইম, আচ্ছা সময়ের সাথে যে এ আছে এখানে তার কনসেন্ট্রেশন বাড়বে না কমবে ইরিভার্সিবল রিঅ্যাকশনে? সময়ের সাথে এ যদি প্রোডাক্টে কনভার্ট হয় তাহলে এর কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? কমবে। তার মানে এর কনসেন্ট্রেশন কি হবে? কমবে। তো আমি যদি কনসেন্ট্রেশন আর টাইমের গ্রাফ বানাই তাহলে এর কনসেন্ট্রেশন কি হবে? কমবে, কমবে। আর একটা পয়েন্টে গিয়ে জিরো হয়ে যাবে, যেরকম আমি HCl এর দেখেছিলাম স্টার্টিং এ। এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এই পার্টটা হচ্ছে t is equals to 0 তে যা কনসেন্ট্রেশন ছিল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো রিঅ্যাকটেন্টের ধরো t is equal to 0 তে অনেক কনসেন্ট্রেশন ছিল, 100 ছিল, রিঅ্যাকশন প্রসিড হয়েছে আর কনসেন্ট্রেশন 0 হয়ে গেছে, তো কনসেন্ট্রেশন কমবে। এর রিঅ্যাকটেন্ট এখানে কি আছে? A, কমবে। আচ্ছা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে? কমবে না বাড়বে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। তো এখান থেকে কি হবে? এইভাবে যাবে, দেখো একটা পয়েন্ট আসবে, প্রোডাক্ট পি এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হয়ে যাবে, প্রোডাক্ট পি এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হয়ে যাবে। আচ্ছা এখানে শুধু ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে না ব্যাকওয়ার্ডও হবে? শুধু আর এফ হবে না আর বিও হবে? শুধু আর এফ হবে, মানে রেট অফ রিঅ্যাকশন ফরওয়ার্ড। আচ্ছা এটা ক্লিয়ার, শুধু আর এফ হবে। তো আর এফ কার প্রপোর্শনাল হবে? এ এর প্রপোর্শনাল হবে, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। তোমরা বললে যে সময়ের সাথে রিঅ্যাক্টেন্ট কমছে, তো এর মানে আর এফ ও কি হবে সময়ের সাথে? আর এফ ও কি হবে? কমবে। আর যখন কনসেন্ট্রেশন জিরো হয়ে যাবে, মানে সব এ শেষ হয়ে যাবে, তাহলে আর কি রিঅ্যাকশন হবে? হবে না। একটা টাইমে গিয়ে রেট অফ রিঅ্যাকশন জিরো হয়ে যাবে। তো এই টাইমে আমরা বলবো রিঅ্যাকশন শেষ, ফিনিশড। আর এই টাইমে আমরা বলবো যে রিঅ্যাক্টেন্ট শেষ হয়ে গেছে, আর এই টাইমে আমরা বলবো রিঅ্যাকশন শেষ হয়ে গেছে। রিঅ্যাকশন হচ্ছে না, রেট অফ রিঅ্যাকশন জিরো, রিঅ্যাকশন আর হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ রিঅ্যাক্টেন্ট জিরো হয়ে গেছে। আর প্রোডাক্টের এটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট, পুরো 100% রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। দেখো আগে তুমি এতটা নিয়েছিলে রিঅ্যাক্টেন্ট, অতটাই কি ফর্ম হয়েছে? প্রোডাক্ট ফর্ম হয়েছে। এটা হচ্ছে ইররিভার্সিবল এর জন্য, এটা কি হচ্ছে? ইররিভার্সিবল এর জন্য। কিন্তু এটা ইররিভার্সিবল, হ্যাঁ রিভার্সিবল মেইন, বিকজ রিভার্সিবল এর ওপর ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই হয়। এখানে নো ইকুইলিব্রিয়াম, কোনো দিনও ইররিভার্সিবল এ ইকুইলিব্রিয়াম করে আসবে না, শুধু আর শুধু রিভার্সিবল এর জন্য ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট হয়। দেখো এখানে কোনো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন নেই, দ্যার ইজ নো ইকুইলিব্রিয়াম হিয়ার। চলো নেক্সট আমরা দেখব রিভার্সিবল। নেক্সট আমরা দেখব রিভার্সিবল এর কেস।
রিভার্সিবল। আর প্রথমে পি তে কনভার্ট হলো, আর পি তারপর আর এ কনভার্ট হয়ে গেল, রাইট? আর প্রথমে, আচ্ছা এ বি থেকে বোঝাই, এ হচ্ছে রিঅ্যাক্টেন্ট আর বি হচ্ছে প্রোডাক্ট। এ থেকে বি যাওয়াটাকে আমরা বলেছি ফরওয়ার্ড রিঅ্যাকশন, আগে যাচ্ছে। বি ফর্ম হয়ে গেলে আর বিও তৈরি হয়ে যায়, মানে বি থেকে এও তৈরি হয়ে যায়, আর বিও স্টার্ট হয়ে যায়। ইকুইলিব্রিয়াম কখন হবে? যখন আমরা জানি আর এফ আর আর বি কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। আর এফ আর আর বি ইকুয়াল হয়ে যাবে। ম্যাথামেটিক্যালি বোঝো, এ বি, ঠিক আছে? টি ইজ ইকুয়ালস টু 0, আগে আগে এ ছিল 100 গ্রাম, ঠিক আছে? 100 থেকে বি তে যাওয়া স্টার্ট করলো। বি তে যখন যাওয়া স্টার্ট করলো 0 1 2 3 4 এইভাবে এটা বাড়ছে, আর এ কি হচ্ছে, কমছে, ঠিক আছে? এ স্টার্টিং এ কমা স্টার্ট হলো, আর বি এর অ্যামাউন্ট স্টার্টিং এ ইনক্রিজ হওয়া স্টার্ট হলো, ইনক্রিজ হওয়া স্টার্ট হলো। কিন্তু যেই এটা 75 পৌঁছেছে, এটা 75 পৌঁছালো, তাহলে এর অ্যামাউন্ট কমে কি হয়ে গেছে তখন, 25। দেখো যদি এ থেকে 75 চলে যায়, তাহলে কি পড়ে থাকবে এর কাছে, 25, আর বি কি আছে, 75। যখন এটা 75 অ্যাচিভ হলো, যখন এটা 75 অ্যাচিভ হলো, তারপর এ আর বি তে আমরা দেখছি যে বি এর অ্যামাউন্ট আর বাড়ছে না, কেন? এখন কি হচ্ছে যে বি টাও এ তে কনভার্ট হওয়া স্টার্ট হয়ে গেছে, আর বি ও হচ্ছে, আর বি ও হচ্ছে, আর বি ও হচ্ছে। এর মানে বাইরের থেকে আমি দেখছি যে এটা 25 এ এসে থেমে গেছে, আর এটা 75 এ এসে থেমে গেছে। এটা 75 থেকে বাড়ছেও না, আর এটা 25 থেকে কমছেও না। এর মানে যদি আমি বলি যে এটা 2 গ্রাম পার সেকেন্ডে ফরওয়ার্ড যাচ্ছে, তো এর মানে তুমি বলবে স্যার এটা 2 গ্রাম পার সেকেন্ডে ব্যাকওয়ার্ড যাচ্ছে। জলের ট্যাঙ্ক মনে করো, ওয়াটারের ট্যাঙ্ক, যতটা জল আসছে অতটা জল বেরিয়ে যাচ্ছে, আর ওয়াটারের লেভেল ফিক্সড হয়ে গেছে 25 আর 75। ওয়াটারের লেভেল কি হয়েছে, ফিক্সড হয়ে গেছে 25 আর 75, রাইট? তো আমি যদি, তো এর মানে এটা ক্লিয়ার যে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, আর এফ কার ইকুয়াল হবে আর বি। এতক্ষণ আমরা এটাই করে যাচ্ছি, আর এফ কার ইকুয়াল হবে আর বি। চলো এবার আমরা আগে রেটের গ্রাফ বানাবো। রেটের গ্রাফ একটাই হয়, রেট অফ রিয়াকশন। এটা কি হবে, টাইম। আচ্ছা, সময়ের সাথে এর কনসেন্ট্রেশন কি হচ্ছে, কমছে। টাইমের সাথে এর কনসেন্ট্রেশন কমছে, তাহলে রেট অফ রিয়াকশন স্টার্টিং এ বাড়বে না কমবে? এর কনসেন্ট্রেশন যদি স্টার্টিং এ কমা স্টার্ট হয়, তাহলে রেট অফ রিয়াকশন বাড়বে না কমবে? আর এফ কার প্রপোর্শনাল হবে, রিঅ্যাক্ট্যান্ট কে আছে, এ থেকে বি এ যাওয়ার জন্য রিঅ্যাক্ট্যান্ট কে আছে, এ আছে, এ। আরে বুঝতে পারছো কি বুঝতে পারছো না, আমাকে বলো কিছু। আরো আর কি হবে, বাড়বে না কমবে? এর অ্যামাউন্ট যদি স্টার্টিং এ কমা স্টার্ট হয়, তাহলে আরো আরো কি হবে, কমবে। তো রেট অফ রিয়াকশন কি হবে, কমতে স্টার্ট করবে। রেট অফ রিয়াকশন কি হবে তোমার, সরি কমতে স্টার্ট করবে, রাইট? কমবে, কমা স্টার্ট করবে, স্টার্ট হয়ে এরকম এসে তারপর ফিক্সড হয়ে যায়। প্রথমে অ্যামাউন্ট কমছে, কমে কমে দেখো এটা 2 আমরা ধরেছি, 2 তে এসে থেমে গেছে, আর কমছে না। আচ্ছা, রিয়াকশন যখন স্টার্ট হয়েছে, বি এর অ্যামাউন্ট আগে 0 ছিল, বি এর অ্যামাউন্ট বাড়ছে। বি এর অ্যামাউন্ট বাড়লে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনও কি হবে, বাড়বে।
রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন বাড়বে। বাড়তে বাড়তে দেখো আর এফ আর আর বি একটা পয়েন্টে ইকুয়াল হয়ে যাচ্ছে, আর এফ আর আর বি একটা পয়েন্টে ইকুয়াল হয়ে যাচ্ছে। আর এই টাইম হচ্ছে ইকুইলিব্রিয়াম টাইম, যখন আর এফ আর আর বি একে অন্যের ইকুয়াল হচ্ছে। বলো শুভাশিস কি বলছিলে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ক্লাস, ডোন্ট ওয়ারি। তাহলে এটা কি হচ্ছে, আর এফ আর আর বি ইকুয়াল হয়ে যাবে, আর যে টাইমে ইকুয়াল হবে সেই টাইমকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম টাইম, সেই টাইমকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম টাইম। ফরওয়ার্ড রিয়াকশনের জন্য রিয়াক্ট্যান্ট কি আছে, এ। তো এ এর অ্যামাউন্ট যদি কমে তো আর এফ ও কি হবে, কমবে। ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য রিয়াক্ট্যান্ট কি আছে, বি। তো বি এর অ্যামাউন্ট যদি ইনক্রিজ হয় তাহলে আর বি কি হবে, বাড়বে। তো প্রোডাক্ট ইনক্রিজ হয়, রিয়াক্ট্যান্টের রেট কি হয়, ডিক্রিজ হয়, কিন্তু একটা পয়েন্টে গিয়ে ইকুয়াল হয়ে যাবে। যেই পয়েন্টে এরা ইকুয়াল হবে সেই পয়েন্টকে আমরা বলি ইকুইলিব্রিয়াম, সেই পয়েন্টকে আমরা বলি ইকুইলিব্রিয়াম হ্যাজ বিন অ্যাচিভড। এই টাইমে কি অ্যাচিভ হয়েছে, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে, রাইট। এই টাইমে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে। তো রেট অফ রিয়াকশনে কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় কনসেন্ট্রেশনের গ্রাফ, স্টুডেন্টদের বুঝতে একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো আমি ডান হাতে এটাকে ফিক্স রাখছি, এই বাঁ হাতেরটা এটাকে আমি সরাচ্ছি, আই হোপ কপি করে নিয়েছো। লেফট সাইডের যেটা আছে আমি সেটাকে সরাচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখবো কনসেন্ট্রেশন। তো রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমে কি হয়ে গেছে, 100 থেকে 25। তো ধরে নাও এটা 100 থেকে 25। আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হয়ে গেছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0 থেকে স্টার্ট হয়ে 75 এ গেছে। ধরে নাও এখানে কোনো জায়গায় 75 আছে আর এটা 100 আছে, 75 হয়ে গেছে। তো এটা হচ্ছে রিয়াক্টেন্ট আর এটা হচ্ছে প্রোডাক্ট। এবার আমরা বুঝবো কি করে স্যার কোন টাইমে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে। যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হলো, যখন আর এফ ইজ ইকুয়ালস টু আর বি হলো, ডি এর ভ্যালু ফিক্স হয়ে গেল, এ এর ভ্যালু ফিক্স হয়ে গেল, মানে কনসেন্ট্রেশন will become constant, concentration of reactant as well as concentration of product will become constant। তো দেখো এই টাইমের পর, দেখো এই টাইমের পর আর প্রোডাক্টও বাড়ছে না। ডি কে ইমাজিন করো, 75 হলো প্রোডাক্ট আর বাড়ছে না, 75ই থেকে যাচ্ছে, 75ই থেকে যাচ্ছে। এ কে ইমাজিন করো, 100 থেকে স্টার্ট হয়েছে, 25 এ চলে এসছে আর 25ই থেকে গেছে। ওয়াটার ট্যাঙ্কে ইমাজিন করো, ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে প্যারামিটার, জলের লেভেলটা হচ্ছে প্যারামিটার, তো এটাই জলের লেভেল, বাড়বে কমবে কিন্তু ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হলে কি হবে, ফিক্সড হয়ে যাবে, অ্যামাউন্ট কি হচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কনসেন্ট্রেশন টাইমের গ্রাফ, এটা হচ্ছে কনসেন্ট্রেশন টাইমের গ্রাফ। আচ্ছা, এটাও কি কনসেন্ট্রেশন টাইমের গ্রাফ হতে পারে? এটাও কি কনসেন্ট্রেশন টাইমের গ্রাফ হতে পারে? ভেরি গুড, হতে পারে, বিকজ রিয়াক্টেন্ট সবসময় আগে কমবে তারপর কনস্ট্যান্ট হবে, প্রোডাক্ট বাড়বে তারপর কনস্ট্যান্ট হবে, কিন্তু আলাদা কনসেন্ট্রেশন লেভেল আছে। কনসেন্ট্রেশন সেম হওয়া ইকুইলিব্রিয়ামের কন্ডিশন নয়। কি ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, রেট সেম হওয়া। তো রেটের একটাই গ্রাফ হবে, রেট এই যে মিলে যাচ্ছে সবসময়, রেটের গ্রাফ এটাই হবে, কিন্তু কনসেন্ট্রেশন যে মিলবে নট নেসেসারি, মিলতেও পারে নাও মিলতে পারে। তো এখানে ইকুইলিব্রিয়াম কি হবে, এই টাইমে অ্যাচিভ হচ্ছে, বিকজ এই টাইমের পর রিয়াক্টেন্টও ফিক্স হয়ে গেছে আর প্রোডাক্টও ফিক্স হয়ে গেছে, মানে নিশ্চয়ই এই টাইমে আর এফ ইজ ইকুয়াল টু আর বি হয়েছে বলে রিয়াক্টেন্টও বাড়ছে না আর প্রোডাক্টও বাড়ছে না। আচ্ছা, এই গ্রাফ কি হতে পারে ইকুইলিব্রিয়ামে?
এই গ্রাফ কি হতে পারে? হতে পারে, বিকজ রিয়াক্টেন্ট কমবে, প্রোডাক্ট বাড়বে, আর একটা পয়েন্টের পর গিয়ে কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখানে শুধু কনস্ট্যান্ট হচ্ছে না, একটা পয়েন্টের পর গিয়ে ইকুয়াল হয়ে যাচ্ছে। করে দাও এখানে ইকুয়াল, 100 থেকে যদি আমি এটাকে 50 করে দিই, তাহলে এখানে কত ফর্ম হবে, 50। আর 50 তে গিয়ে যদি আর এফ আর বি ইকুয়াল হয়ে যায়, তাহলে এর ভ্যালু গুলো তো সেম হয়ে গেছে, 50 আর 50, তাহলে গ্রাফে ওরা 50 তে গিয়ে মার্জ করবে। বুঝতে পারছো? চলো, ভেরি গুড। দেখো যারা বলবে না, আমি ভাবছি বুঝতে পারছো, ঠিক আছে, আই হোপ দ্যাট ইজ ওকে, বিকজ আই নিড আ লট অফ রিঅ্যাসুরেন্স, সো মেবি দ্যাটস মাই প্রবলেম। এনিওয়েজ, সো এটা হচ্ছে তোমার এটা। আচ্ছা, এটা কি পসিবল হবে যদি কনসেন্ট্রেশন টাইমের গ্রাফ এটা হয়, কনসেন্ট্রেশন টাইমের গ্রাফ এটা হয়, যে তোমার এটা হয়েছে ইকুয়াল হয়ে যায়। ও আর পসিবল হবে না, এই তিনটেই কনসেন্ট্রেশনের, এই তিনটে পসিবল হচ্ছে। তো কনসেন্ট্রেশনের তিনটে গ্রাফ পসিবল, কিন্তু রেট অফ রিয়াকশনের একটাই গ্রাফ পসিবল, যে দুটো এসে মার্জ হয়ে যাবে, দুটো এসে কি হবে, মার্জ হয়ে যাবে। আই হোপ এটা একদম ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট দেখো, ইউনিট অফ কেসি এন্ড কেপি, 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 ইউনিট অফ কেসি এন্ড কেপি। আমি একটা হাইপোথেটিক্যাল ইকুয়েশন দিচ্ছি আবার, এ প্লাস এক্স নিলাম আগে পাওয়ার, ওয়াই বি, আর সব কটাকে গ্যাস ধরছি, এম সি আর এন ডি, সব কটা গ্যাস। কেসি এক্সপ্রেশন কি হবে, concentration of products raised to the powers m n, concentration of reactants raised to the powers b y। আচ্ছা, এখানে মোলারিটিতে বসাচ্ছি, মোলারিটির ইউনিট কি হয়, মোলস পার লিটার, তো এটা হবে মোলস পার লিটার। এখানেও ইউনিট মোলারিটিতে বসাতে হবে, এটাও কি হবে, মোলস পার লিটার। এখানেও ইউনিট কি হবে, মোলস পার লিটার। এখানেও ইউনিট কি হবে, মোলস পার লিটার। খুব ভালো কথা। চলো, এম এন এক্স ওয়াই। এবার দেখো, যখন বেস সেম হয় তখন পাওয়ারস কি হয়, অ্যাড হয়ে যায়, তো কেসি কি হয়ে যাবে, মোলস পার লিটার এম প্লাস এন ডিভাইডেড বাই মোলস পার লিটার এক্স প্লাস ওয়াই। আবার সেম আছে আর ডিভিশন আছে, তাহলে কি হয়, পাওয়ারস মাইনাস হয়, তাহলে কি হবে, মোলস পার লিটার এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই।
m প্লাস n মাইনাস এক্স প্লাস ওয়াই। এই জিনিসটা দেখো ডেল্টা এন জি আছে, যেটা আমরা থার্মোডাইনামিক্সে শিখেছিলাম। ডেল্টা এন জি, ডেল্টা এন জি কি ছিল? ডেল্টা এন জি ছিল সাম অফ gaseous reactants, sorry, gaseous products minus sum of gaseous reactants। দেখো m plus n হচ্ছে sum of gaseous products, m plus n হচ্ছে sum of gaseous products minus sum of gaseous reactants। দেখো ডেল্টা এন জি, তো ইউনিট অফ কেসি কি হবে? মোলস পার লিটার ডেল্টা এন জি। তো ইউনিটস অফ কেসি এখানে ইকুয়েশন অনুযায়ী ইউনিটস চেঞ্জ হতে থাকবে, ডেল্টা এনজির ওপর ডিপেন্ড করছে কি হবে। তো মোলস পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এনজি, টু দি পাওয়ার ডেল্টা এনজি। আচ্ছা, মোলস পার লিটার কে আমরা কি বলেছি? মোলারিটি। তো এটা ক্যাপিটাল এম ডেল্টা এনজিও হতে পারে। মোলস পার লিটার কে আমরা মোলারিটি বলে শিখেছি, তো এটা এম ডেল্টা এনজি হতে পারে। ইউনিটস অফ কেপি, ইউনিটস অফ কেপির ডেরিভেশন আমি করছি না। ইউনিটস অফ কেপির ডেরিভেশন কি আসবে? এটিএম যদি আমি নিই, বিকজ প্রেসারে হবে, তো এটা কি আসবে? এটিএম টু দি পাওয়ার ডেল্টা এনজি। লজিক ইউজ করো, এখানে আমি কি বসাবো? পার্শিয়াল প্রেসার অফ সি, পার্শিয়াল প্রেসার অফ ডি, পার্শিয়াল প্রেসার অফ এ, প্রেসার অফ বি। প্রেসারের ইউনিট কি আছে? এটিএম। তো এগুলো সব এটিএম 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 হয়ে যাবে, এটাও এটিএম এটাও এটিএম। তাহলে আলটিমেটলি এটিএম টু দি পাওয়ার ডেল্টা এনজি আসবে। তো ইউনিটস অফ কেপি হয় এটিএম টু দি পাওয়ার ডেল্টা এনজি, ইউনিটস অফ কেসি হয় মোলস পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এনজি और মোলারিটি টু দি পাওয়ার ডেল্টা এনজি। আই হোপ ইউনিটস কিভাবে আসছে ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, নেক্সট হবে রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি। কেপি এন্ড কেসি, কেসি থেকে কেপি আর কেপি থেকে কেসি, এটা কিভাবে আমরা কনভার্ট করব সেটা আমরা দেখব। রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি। আচ্ছা, রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি করার আগে আমরা একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কেসি আর কেপি লেখার, ঠিক আছে, আর ইউনিট লেখার। চলো এটা করার আগে আমরা দুটো কোয়েশ্চেন করব। আমি ইকুয়েশন লিখছি, তোমরা আমাকে কেসির ফর্ম কি আসছে ওটা বলবে, ঠিক আছে? 3O2 কনভার্ট হবে 2O3 গ্যাস। কোয়েশ্চেন হচ্ছে তোমাকে কি লিখতে হবে? কোয়েশ্চেন হচ্ছে তোমাকে কেসির এক্সপ্রেশন লিখতে হবে, কেপির এক্সপ্রেশন লিখতে হবে, আর ইউনিটস লিখতে হবে, রাইট? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে NH3 H2O NH4 plus OH minus, aqueous, aqueous, liquid, aqueous। এরও সেম, এরও সেম। চলো ওপরের কেসি বলো কি আসছে, কেসির এক্সপ্রেশন কি আসছে তাড়াতাড়ি বলো। কেসির এক্সপ্রেশন কি আসছে? প্রীতিশা, দিতিপ্রিয়া,
রিতিশা আছো? প্রোডাক্ট কে আছে, ওজন না অক্সিজেন? প্রোডাক্ট কে আছে, ওজন না অক্সিজেন? ওজন। তাহলে এটা ভাবার কি আছে, ওজনের কনসেন্ট্রেশন লিখবে, আর স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে 2, O3 টু দি পাওয়ার 2, রিঅ্যাক্ট্যান্ট কি আছে O2 টু দি পাওয়ার 3। এটা হয়ে গেল কেসির এক্সপ্রেশন। কেপি কি হবে, পার্শিয়াল প্রেসার অফ ওজন টু দি পাওয়ার 2 বাই পার্শিয়াল প্রেসার অফ O2 টু দি পাওয়ার 3। কেপি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ ওজন টু দি পাওয়ার 2, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন টু দি পাওয়ার 3। আচ্ছা, ডেল্টা এনজি ক্যালকুলেট করে নি। গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট 2 মাইনাস 3, প্রোডাক্ট 2 রিঅ্যাক্ট্যান্ট 3, কি আসছে -1। তাহলে ইউনিট অফ কেসি কি হবে, ইউনিট অফ কেসি হবে মোলস পার লিটার টু দি পাওয়ার -1। যদি আমরা -1 কে ভেতরে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, মোলস ইনভার্স আর লিটার, রাইট? বা আমরা সিম্পলি বলতে পারি মোলারিটি টু দি পাওয়ার -1, রাইট? আচ্ছা, ইউনিট অফ কেপি কি হবে, ডেল্টা এনজির ভ্যালু আমরা আগেই ক্যালকুলেট করে নিয়েছি, ডেল্টা এনজির ভ্যালু হচ্ছে -1, তো এটিএম ইনভার্স হবে এখানে কেপির ইউনিট। নেক্সট, এখানে যদি আমরা দেখি ল অফ মাস অ্যাকশন, মানে ল অফ ইকুইলিব্রিয়ামে যখন আমরা ভ্যালুস পুট করব, ল অফ ইকুইলিব্রিয়ামে গ্যাসের কনসিডার করা হয়, অ্যাকুয়াসের কনসিডার করা হয়, লিকুইড আর সলিডস এর কনসিডার করা হয় না। কি বললাম, ল অফ ইকুইলিব্রিয়ামে গ্যাসের কনসিডার করা হয়, অ্যাকুয়াসে কনসিডার করা হয়, লিকুইডস আর সলিডস এ কনসিডার করা হয় না। যদি এখানে এল থাকে বা এস থাকে, তুমি ওটাকে পুরোপুরি ইগনোর করবে, ইউ উইল কমপ্লিটলি ইগনোর দ্যাট। যদি এল থাকে বা এস থাকে, তুমি কি করবে, সেটাকে পুরোপুরি ইগনোর করবে। যদি এল থাকে বা এস থাকে, তুমি কি হবে, ওটাকে পুরোপুরি ইগনোর করবে। তো আমি যদি এখানে কেসি লিখি, কেসিটা কি হবে, এটা অ্যাকুয়াস আছে, তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কোএফিসিয়েন্ট কিছু নেই, OH মাইনাস ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট কি আছে, রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে NH3 অ্যাকুয়াস, কিন্তু ওয়াটার আমি লিখবো না, বিকজ লিকুইড আর সলিডের অ্যাক্টিভ মাস কি ধরা হয়, যদি লিকুইড আর সলিড দেওয়া থাকে তাহলে ওদের অ্যাক্টিভ মাসকে আমরা 1 ধরি, ওদের অ্যাক্টিভ মাসকে 1 ধরি, তো H2O এর জায়গায় 1 বসিয়ে দেবো, দ্যাটস ইট, পুরোপুরি ইগনোর। তাহলে এখানে কেসি হবে এটা, রাইট? এখানে কেসি হবে এটা। রাইট, এখানে কেপি কি হবে, কেপি হবেই না, নট ভ্যালিড। এখানে কেপি ভ্যালিড হবে না কেন, বিকজ একটাও গ্যাসের মিডিয়াম নেই, প্রেসার কার হবে, গ্যাসের হবে, তো এখানে কেপি নট ভ্যালিড, বিকজ এখানে প্রেসার নট ডিফাইন্ড, প্রেসার ডিফাইন্ড নয়। যদি প্রেসার গিভেন থাকে তার কনসেন্ট্রেশন ক্যালকুলেট করা যাবে, কিন্তু যদি গ্যাস স্টেটেই না থাকে তাহলে তার কনসেন্ট্রেশন করা যাবে না, ঠিক আছে? তার কনসেন্ট্রেশন করা যাবে না। তো গ্যাস থাকলে তার কেপি কেসি দুটোই হবে, কিন্তু যদি তোমার ইয়ে থাকে, লাইক তোমার যদি অ্যাকুয়াস থাকে, তাহলে তার কেপি করা যাবে না, তার শুধু কেসি ক্যালকুলেট করা যাবে, ঠিক আছে? লাস্ট আমরা একটা কোয়েশ্চেন করব, যেটা জিজ্ঞেস করেছে, যে কোয়েশ্চেন আছে একটা P/Q, যে বলছে যে কনসেন্ট্রেশন অফ CO2 হচ্ছে 0.02, কনসেন্ট্রেশন অফ, আচ্ছা না, এটা 0.02 না, কনসেন্ট্রেশন অফ CO2 দিয়েছে x, বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ কেসি, কেসির ভ্যালিউ জিজ্ঞেস করেছে একটা কোয়েশ্চেনে, রাইট? আর এখানে ইকুয়েশন দিয়েছে যে ক্যালসিয়াম অক্সাইড
CaO সলিড প্লাস CO2 গ্যাস, এটা হচ্ছে CaCO3 সলিড, CaO সলিড, CO2 গ্যাস, এটা হচ্ছে CaCO3 সলিড, রাইট। এবার যখন আমি এর কেসি লিখবো, প্রোডাক্ট সলিড আছে ইগনোরড মানে 1, রিঅ্যাক্টেন্টে এটাও সলিড আছে 1, শুধু CO2 গ্যাস হবে। তো CO2 এর ভ্যালু যদি x হয় তাহলে কেসি এর ভ্যালু কি হবে 1/x, রাইট। আচ্ছা, ইউনিট কি হবে, ইউনিট অফ কেসি ডেল্টা এনজি, আগে আমরা ডেল্টা এনজি ক্যালকুলেট করব ইউনিট করার আগে। গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট, গ্যাসিয়াস প্রোডাক্ট 0, গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট একটা, তো 0 - 1, আবার ডেল্টা এনজি কি আসছে -1 আসছে, রাইট। আবার যদি ডেল্টা এনজি -1 আসে তাহলে ইউনিট অফ কেসি কি হবে, ইউনিট অফ কেসি হবে মোলস পার লিটার টু দি পাওয়ার -1, মানে মোল ইনভার্স লিটার বা মোলারিটি ইনভার্স, রাইট। এই ইকুয়েশনে যদি আমি কেপি লিখি, সলিড সলিড বাদ হয়ে যাবে, জাস্ট পি বাই 1/P CO2 আসবে, 1/P CO2 আসবে, রাইট। তো আমরা ইউনিট শিখলাম, গ্রাফ শিখলাম, কেসি আর কেপি লিখতে শিখলাম। লাস্ট আমরা আজকে করব রিলেশন বিটুইন কেসি এন্ড কেপি, কেসি এন্ড কেপির মাঝখানে রিলেশনটা আমরা ডিরাইভ করব, যে কেসি এন্ড কেপি, যদি কেসি গিভেন থাকে সেখান থেকে কেপি কিভাবে যাওয়া যাবে। চলো নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন কেসি এন্ড কেপি। রিলেশন বিটুইন কেসি এন্ড কেপি, তো अगेन আমি সেম ইকুয়েশন নেব, XA প্লাস YB রিভার্সিবল M ক্যাপিটাল C N D, এটা নেব। আর সব কটাকে গ্যাসে নিচ্ছি, বিকজ যদি সব গ্যাসে থাকে তাহলে ওর কনসেন্ট্রেশন আর পার্শিয়াল প্রেসার দুটোই লেখা যায়, ওর কনসেন্ট্রেশন আর পার্শিয়াল প্রেসার দুটোই লেখা যায়। আর তো যদি আমি এখানে কেসি লিখবো, আবার কি হবে C টু দি পাওয়ার M, D টু দি পাওয়ার N divided by A to the power X and B to the power Y, right, B to the power Y। আচ্ছা, যদি আমি এখানে কেপি লিখি, কেপি, তাহলে কেপি কি হবে, partial pressure of A, sorry, partial pressure of C to the power M, partial pressure of D to the power N divided by partial pressure of A to the power X, partial pressure of B to the power Y, partial pressure of B to the power Y। এবার আমরা জানি প্রেসার, এটা দেখো কি আছে কনসেন্ট্রেশন, এটা আছে কনসেন্ট্রেশন অফ সি, এটা হচ্ছে প্রেসার অফ সি। যদি আমি প্রেসারের ইকুয়েশন লিখি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, তাহলে পি কি হবে N/V RT, N/V কি হয় কনসেন্ট্রেশন, তো প্রেসার কি হবে কনসেন্ট্রেশন ইনটু RT। এখানে আমি এই স্কোয়ার ব্র্যাকেটটা ইউজ করছি মানে কনসেন্ট্রেশন, রাইট। তো আমি যদি জিজ্ঞেস করি পার্শিয়াল প্রেসার অফ সি কি হবে, তুমি বলবে কনসেন্ট্রেশন অফ সি ইনটু আরটি। আমি যদি বলি পার্শিয়াল প্রেসার অফ ডি কি হবে, কনসেন্ট্রেশন অফ ডি ইনটু আরটি। আমি যদি বলি পার্শিয়াল প্রেসার অফ এ কি হবে, কনসেন্ট্রেশন অফ এ ইনটু আরটি। আমি যদি বলি পার্শিয়াল প্রেসার অফ বি কি হবে, কনসেন্ট্রেশন অফ বি ইনটু আরটি। আমরা এখান থেকে রিলেশনটা পেয়েছি,
রাইট? এবার এই ভ্যালুস গুলোকে কেপির মধ্যে যদি আমি সাবস্টিটিউট করে দিই, আমি যদি কেপির মধ্যে সাবস্টিটিউট করে দিই তাহলে আমি কি পাবো? পিসির জায়গায় আমি পাবো সি আর টি টু দি পাওয়ার এম, পিডির মধ্যে আমি দেব ডি আর টি টু দি পাওয়ার এন, ডিভাইডেড বাই পি এর মধ্যে কনসেন্ট্রেশন অফ এ আর টি টু দি পাওয়ার এক্স, পিবির মধ্যে কনসেন্ট্রেশন অফ বি আর টি টু দি পাওয়ার ওয়াই। এটা হবে। এবার দেখো যদি আমি এম এর ভ্যালুকে অ্যাড করি তাহলে আর টি সবার মধ্যে কমন আছে, তো দেখো এরকম আসবে সি টু দি পাওয়ার এম, এমটা এখানে নিয়ে নিলাম, ডি টু দি পাওয়ার এন, তারপর আর টি এম আর আর টি এন, এটা কি আছে আর টি বেস সেম আছে, অ্যাড হয়ে যাবে, তো আর টি টু দি পাওয়ার এম প্লাস এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই আলাদা করে নাও, আর এখানে আর টি এক্স আর আর টি ওয়াই অ্যাড হয়ে যাবে, আর টি এক্স প্লাস ওয়াই, আর টি এক্স প্লাস ওয়াই। আচ্ছা এই এক্সপ্রেশনটা দেখো মাঝখানে আমার ব্ল্যাক মার্কারটা হয়ে গেছে। আচ্ছা এই যে এক্সপ্রেশনটা যেটা আমরা করলাম, এই এক্সপ্রেশনটা দেখো, এই এক্সপ্রেশনটা সি টু দি পাওয়ার এম ডি টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার, এটা কি কেসির ভ্যালু আছে? কেসির তো এই ভ্যালুটা, তাহলে আমি এটাকে পুরো সাবস্টিটিউট করে লিখতে পারি, আমি এখানে করছি, তাহলে আমরা জানি এটাকে ইকুয়েশন 1 করে দাও, এটাকে ইকুয়েশন 2, পুটিং ভ্যালু অফ কেসি ইন ইকুয়েশন 2, তো যদি আমি এই ভ্যালুটাকে এখানে পুট করে দিই তাহলে কেপি কি আসবে? কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার এম প্লাস এন ডিভাইডেড বাই আর টি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এবার আর টি এখানে কমন আছে, তো পাওয়ারস কি হবে? মাইনাস হয়ে যাবে, আর টি এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা ডেল্টা এন জি হয়। তো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি? আর টি টু দি পাওয়ার ডেল্টা এন জি। কেপি আর কেসি একে অন্যের কি আছে? ইকুয়াল হয় কিভাবে? আর টি টু দি পাওয়ার ডেল্টা এন জি, যেখানে আর কি আছে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা আইডল গ্যাস ইকুয়েশনে পড়ে এসছো ছোটবেলায়। টি হচ্ছে টেম্পারেচার, যে টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম অ্যাচিভড হচ্ছে, রাইট? আর ডেল্টা এন জি অলরেডি জানো, sum of gaseous products minus sum of gaseous reactants, রাইট? এটা হচ্ছে কেপি আর কেসি রিলেশন, এটা মেইন রিলেশন।